কি চাই? আব্বা ফোন করে রাগারাগি করছে, তোকে বাড়ি যেতে বলল। যাবো না বাড়ি। রাগারাগি করছো কেন সেটা বলো। রাশেদ আর চাচি নাকি তোকে নিয়ে ভীষণ গালমন্দ করছে। তারা সন্দেহ করছে তুই রুমুকে লুকিয়ে রেখেছিস। করুক গালমন্দ, খালি আমার বাড়ির সীমানে এসে পা ফেলুক। গালমন্দ ফেলুক, আর ওর পা দুইটা আস্ত থাকবে না। আমি এমনি এমনি এলাকা ছেড়ে বউয়ের কাছে আসিনি, ওখানে সব ব্যবস্থা করে এসেছি। শুধু রাশেদ একবার গন্ডগোল করুক, তারপর আমার বাহিনী যা করার করে নিবে। আর কিছু বলবে? উজ্জ্বলের রাগান্বিত মুখটা দেখে চুপসে গেল রুমি। ভাই হঠাৎ কেন রেগে গেছে? তুই কি রেগে আছিস উজ্জ্বল? এই যে দেখো, আমি হাসছি। উজ্জ্বল মেকি হাসলো। উর্মি বুঝতে পারলো ভাই হয়তো কোনো ব্যাপারে রেগে আছে। বিছানায় গুটিয়ে বসে থাকা রমুর দিকে তাকিয়ে উর্মি বলে, বেলা 11টা বাজে, বসে থেকো না, নাস্তা করে যাও। উজ্জ্বল তুইও আয়। উর্মি চলে গেল। উজ্জ্বল তার পানে তাকিয়ে দরজা বন্ধ করে তাকালো রমুর পানে। মুখটা তার পাংশুটে রেখে অতি আবদার সুরে বলে, আরেকবার চান্স দিবি? লজ্জায় হঠাৎ প্রস্তুত ভাবে সংকোচ ছিল রমু। উজ্জ্বলের এমন প্রশ্নে অবাক হয়ে বলে, কিসের চান্স? বুঝতে পারছিস না? বুঝিয়ে বলেন। বুঝছে না? পারবো না, আপনি বলেন। উজ্জ্বল ফসফসে শ্বাস ছাড়ল। তার এত লজ্জা লাগছে কেন? একে তো মনের বাসনা, অপরদিকে লজ্জা, আর রঘুটাও হয়েছে এক তেরা। সব বুঝে উজ্জ্বলকে শায়েস্তা করতে না বোঝার ভান করে। উজ্জ্বল কি সব বোঝে না? খুব বুঝে যায়। একবার লজ্জা ভেঙে দুটি দেহের সন্ধি হোক, আর কিছুতেই ছাড়বে না, কিছুতেই না। সারাটা দিন সারাটা ক্ষণ রমুকে জ্বালানো হবে। এক মাঘে তো আর শীত যায় না, যায় না। সুযোগ উজ্জ্বলেরও আসবে, যখন কাতর হয়ে উজ্জ্বলের কাছে আসবে। উজ্জ্বল তাকে বুঝিয়ে দেবে বুঝেও না বোঝার ভান করার শাস্তি। উজ্জ্বল যখন ওয়াশরুমের দরজা বন্ধ করলো, রমু তখন আঁচলে ঠোঁট গুঁজে হাসলো। উজ্জ্বলকে জ্বালাতে তার একটু বেশি আনন্দ হয়। গত 1 বছর যাবৎ বিয়ে করবি, চল বিয়ে করি, তুই কবে রাজি হবি, চল বিয়ে করি, এইসব বলে রমুর মাথা খেয়েছে উজ্জ্বল। অথচ এখন যখন বিয়ে করার সুযোগটা হয়েছে, তখন বিয়ের পরেও উজ্জ্বলকে জ্বালানো থামানো যাবে না তার। সকালের নাস্তা সেরে বেরিয়ে পড়ল উজ্জ্বল। তার কাজ এখন এই শহরটা ঘুরে দেখা, তাছাড়া হাত একদম খালি। কিছু টাকাও তুলতে হবে। উজ্জ্বল বেরিয়ে যেতেই উর্মির হাতে হাতে কাজ এগিয়ে দিল রমু। দুজনের মাঝে বেশ আড্ডা চলছিল। যেহেতু তারা পূর্ব পরিচিত, তাই কারোর মাঝেই কোনো জড়তা নেই। দুপুর গড়িয়ে বিকাল হলো। উজ্জ্বল দুপুরে খেতে আসেনি। ছেলেটা কোথায় আছে কে জানে। অসময়ে তামিমকে বাসায় আসতে দেখে বেশ অবাক হয় উর্মি। তামিমের অফিস ছুটি এত তাড়াতাড়ি তো হয় না। এত তাড়াতাড়ি এলে যে? বাড়িতে সাংঘাতিক কাণ্ড ঘটেছে। আম্মা সিঁড়ি থেকে পড়ে মাথা ফাটিয়েছেন, আব্বা হসপিটালে নিয়ে যাচ্ছে। সে কি কথা? অবস্থা কি খুব খারাপ? জানি না, আমার মাথা কাজ করছে না। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে ব্যাগ গুছিয়ে নাও, আমি গাড়ি ধরেছি, কিছুক্ষণ পরেই আসবে। উর্মি আর অপেক্ষা করলো না, তাড়াতাড়ি আলমারি খুলে প্রয়োজনীয় জামা কাপড় ব্যাগে ফেললো। এখান থেকে উর্মির শ্বশুরবাড়ি যেতে প্রায় 2 ঘন্টার রাস্তা, তাই যত দ্রুত সম্ভব রওনা হলো তারা। বাসায় একা পড়ে রইল রমু। তামিম অবশ্য বাসা ছাড়ার আগে উজ্জ্বলকে ফোন করে আসতে বলেছে। রমু বাসায় একা, সে যেন তাড়াতাড়ি ফিরে আসে। রৌদ্রমাখা আকাশটায় হঠাৎ করেই মেঘ করছে। অন্ধকারের অতলে ডুবে যাচ্ছে ব্যস্তময় শহর। এতদিনের ভ্যাপসা গরমে হঠাৎ মেঘে শহর জুড়ে স্বস্তির সংকেত দিচ্ছে। তবে এই স্বস্তিতে খুশি হতে পারল না রুম। অনেকটা সময় পেরিয়ে গেল, উজ্জ্বল এখনো আসেনি। আকাশ ডাকতে শুরু করেছে, সময়ের তালে তালে সেই ডাক বেড়ে চলেছে। ধীরে ধীরে বাতাসের তাণ্ডব বাড়ল। অশনি ঝড়ে গাছপালার উথাল পাথালে ভয়ে কুঁকড়ে গেল রুমু। একা একটা বাসায় এমন ভয় কাতুরে রুমু কি করে শান্ত থাকবে? একে তো ইলেকট্রিসিটি চলে গেল, তার উপর বিজলি এবং বজ্রপাত, সব মিলিয়ে ভয়ে কাঁপতে থাকে মেয়েটা। এই মুহূর্তে যত প্রকার বৃষ্টি গালি আছে, উজ্জ্বলকে দিতে মন চাইল তার, কিন্তু আবার মনে পড়ল উজ্জ্বল হয়তো দূরে কোথাও গেছে, আসছে নিশ্চয়ই দেরি হচ্ছে, সেও হয়তো ঝড়ের কবলে পড়েছে। সব মিলিয়ে অনুভূতি শূন্য হয়ে দম খিচে বসে রইল মেয়েটা।
চিন্তায় চিন্তায় অনেকটা সময় পেরিয়ে গেল। উজ্জ্বলকে ফোন করতে পারলে মনে শান্তি পাওয়া যেত। সমস্যা বাঁধলো রমুর ফোনটা উজ্জ্বলের কাছে। হঠাৎ দরজায় খটখট শব্দে উঠে দাঁড়ালো রমু। দ্রুত দরজা খুলে উজ্জ্বলকে দেখতে পেয়ে মনের স্বস্তি ফিরল। দেখ, ভিজে গিয়েছে, অনেক দূরে গিয়েছিলাম। কাক ভেজা হলেন কি করে? কোথাও থামেননি? না, চাইলে বাইকটা কোথাও রেখে সাউনেতে অপেক্ষা করতে পারতাম। তুই বাসায় একা, তাই ঝড় মাথায় নিয়ে ছুটে এসেছি। কি তুই কাছিস কেন? ঠান্ডা লেগে যাবে তো, দ্রুত বাথরুমে যান। এ বউ কাঁপছে কেন তোর শরীর? ভয় পেয়েছিস? এই তো চলে এসেছি। দেখলি তোর কথা কত ভাবি, তাও তো ভালোবাসিস না। ভালোবাসার যখন সময় হবে ভালোবাসা যাবে। সময়টা কবে হবে? রমু ঠোঁট বাঁকিয়ে অন্য রুমে চলে গেল। উজ্জ্বল জামা পাল্টে মাথা মুছছে বসল বিছানায়। ঝড়টা তখনও কমেনি, বরং তুমুল বৃষ্টি আর বজ্রপাত সময়ের তালে তালে বেড়ে গেল। এই ঠান্ডায় উজ্জ্বলের জন্য এক মগ কফি বানিয়ে ফিরল রমু। এক চুমুকে বিষাদে ভরে গেল উজ্জ্বলের মুখখানা। তবে রমুকে কিছু বলল না সে। বউটা প্রথমবার নিজ হাতে বানিয়েছে, কিছু বললে কষ্ট পাবে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, এখনো ইলেকট্রিসিটি আসার খবর নেই। একটা শীতল দিনে রোমান্টিক ওয়েদার, বউটা আশেপাশে ঘুরঘুর করছে, অথচ উজ্জ্বল হাত পা কোলে নিয়ে বসে আছে। এ কি মানা যায়? আমার ফোনটা দিন উজ্জ্বল ভাই। কেন? এভাবে হাত পা গুটিয়ে কতক্ষণ বসে থাকা যায়? ফেসবুকে যাব। তুই সিম অন কর, ফেসবুকে যা। তোর ভাইয়ের লোকেশন পেয়ে পিস পিস করে তোকে বস্তায় ভরে দেয়, সেটাই তো চাস। সিম বাদ, তাহলে নতুন অ্যাকাউন্ট খুলে দিন। তুই ফেসবুকে পোস্ট দিবি না কি পোস্ট দিবি? রোমান্টিক ওয়েদার, জামাই নিয়ে শুয়ে থাকার মতো ওয়েদার, আর সিঙ্গেল বলে, জামাই নাই বলে কাঁথা জড়িয়ে ঘুমাই, এসব পোস্ট দিবে? রমু বুঝতে পারলো উজ্জ্বলের খোঁজা। প্রতিবার বৃষ্টি হলে রমু এসব পোস্ট করে আজাহারি করে, আর এই পোস্টকে ঘিরেই আমেজে মেতে থাকে তার বন্ধুদল। এইসব পোস্ট দিব, এবার ফোন দিন। তুই এখনো সিঙ্গেল? এই, তোর চোখে কি এই জলজান্ত মানুষটাকে চোখে আসে না? উজ্জ্বল ভাই, ভালো। কে ভাই, কে? আগে এই প্রশ্নের জবাব দিবি। ভুলে মুখ ফসকে বেরিয়ে গেছে, এত রেগে যাচ্ছেন কেন? আপনি তো আমার ভাই। রমু কথা শেষ করার আগে উজ্জ্বল উঠে দাঁড়ায়, শার্টের বোতাম খুলতে খুলতে বলে, আমি ভাই? আজ তোকে এই জবাব দেব। এখন তোকে এই জবাব দেব, আগেকার উজ্জ্বল ভাইয়ের সাথে এখনকার উজ্জ্বল ভাইয়ের কি পার্থক্য? উজ্জ্বল রমুর কাছে ক্রমশ এগিয়ে এলো। রমু দ্বিধার দ্বন্দ্বে পৌঁছতে পেছাতে দেওয়ালের সাথে ধাক্কা লাগে। উজ্জ্বল হাসে। শার্টের বোতাম মাত্র দুটো খুলতেই রমু উজ্জ্বলকে বাধা দেয়। ছেলেটার ভ্রুকুচকে তাকায় রমু নিজে উজ্জ্বলের শার্টের বোতাম খুলে দেয়। উজ্জ্বলের অনাবৃত বুকে আঙুলের ছোঁয়া দিতে উজ্জ্বল হাত ধরে নেয়। রমুর প্রেম প্রেম চাহনি উজ্জ্বল বুঝতে পারে, তবুও সুনিশ্চিত হতে প্রশ্ন করে, ধরে নিন কোনো উত্তর নেই? তবে নিরাপত্তা সহমতের লক্ষণ। উজ্জ্বল রমুকে পাঁজা গলা তুলে নেয়। ভয়ে গলাটা শুকিয়ে যায় রমুর। খোলা জানালায় উথাল পাথাল বৃষ্টির শব্দ উতাল করে দুটো মন। উজ্জ্বল স্বেচ্ছায় রুমের লাইট অফ করে। অন্ধকারে রমুকে জড়িয়ে বসে থাকে কিয়ৎক্ষণ। রমু সারা শব্দ নেই, শুধু শ্বাস প্রশ্বাসের আন্দোলন বাড়ি খাচ্ছে উজ্জ্বলের কানে। বেচারা উজ্জ্বলের তৃষ্ণাত্ম ঠোঁটজোড়া প্রেয়সীর সংস্পর্শে এসে নিয়ন্ত্রণ হারায়। দুজোড়া ঠোঁট মিলিত হয় গভীর আলিঙ্গনে। রমুর বাধা দেওয়ার তাড়া নেই, বরং উজ্জ্বলকে নিজের আবদার বোঝাতে হাতে হাত মিলিয়ে জড়িয়ে ধরেছে। সময় পেরিয়ে যায় বেশ কিছুক্ষণ। বস্ত্রের শব্দে কেঁপে ওঠে রমু। উজ্জ্বল থেকে পরম আদরে গভীর আলিঙ্গনে জড়িয়ে ধরে। মেয়েটার ঘাড়ে গলায় গালে উষ্ণ স্পর্শে বেসামাল করে তুলল। রমু যখন নিজের নিয়ন্ত্রণ হারা, তখনই উজ্জ্বল রমুকে রেখে উঠে দাঁড়ায়। কন্ট্রোললেস উজ্জ্বল নিজেকে কন্ট্রোল করে বিছানা ছেড়ে বারান্দার থাই গ্লাসটা খুলে দেয়। এক দমকা বাতাসে শীতল হয়ে যায় তার শরীর। উদম শরীরটা টান টান করে কোমরে হাত গুজে দাঁড়ায়। রমু ভীষণ অবাক হয়, উজ্জ্বল এমনটা কেন করলো? এই ছেলের মনে চলছে কি? রমু উঠে বসে কোনো মতে গায়ে শাড়ি জড়িয়ে বিছানা ছেড়ে বারান্দায় আসে। উজ্জ্বল রমু অবাক চাহনি পরখ করে বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? কাজটা কি খুব ভালো হলো? সরি,
হঠাৎ মাথায় আসলো অনুমতি ছাড়া কিছু করলে সেদিনের মতো যদি তুই অজ্ঞান হয়ে যাস, তাই ভয়ে চলে গেলাম। তাছাড়া তুই তো অনুমতি দিলি না। অনুমতি দেওয়ার কি খুব দরকার? সব বুঝেন আর ফালতুলো। থাকেন বারান্দায়, রুমে আসবেন না। আর কখনো যদি চান্স চান খুন করে ফেলবো। রমু রেগে মেগে রুমে ফিরল। উজ্জ্বল বুঝতে পারলো বউ তার জবরদস্ত খেপেছে। রমু যখনই অন্য রুমে পা বাড়ায় তখনই তাকে ধরে নেয় উজ্জ্বল, টেনে এনে জড়িয়ে ধরে বুকের মাঝে। এত রাগ? অনুমতি দিচ্ছিস তবে? না। তাহলে বুঝতে পারছি কলিকাতা হারবাল আমার নয়, তোর প্রয়োজন। আমি সৈয়দ উজ্জ্বল আনিস। একবার যেহেতু বলেছি প্র্যাকটিক্যালে দেখিয়ে ছাড়বো, তখন দেখবি। রমুর নিজের জেদটাকে ধরে রেখে উজ্জ্বলের ডাকে সাড়া দিল না। জেদ দেখিয়ে অনেকক্ষণ ঝুট ঝামেলা করলো, তবে লাভ কি হলো? উজ্জ্বলের বলবান দেহের সাথে কিছুতেই পেরে উঠতে পারলো না রমু। উজ্জ্বল যখন তাকে তুলে বিছানায় ফেললো, মেয়েটা তখনই ভেবে নিয়েছিল আজ বোধহয় ওর পিঠের হাড় ভেঙে খান খান হয়ে গেছে। উজ্জ্বল ক্রমশ অসংলগ্ন হয়ে উঠল। রমু আবিষ্কার করলো অন্যরকম উজ্জ্বলকে, যে প্রতিটি স্পর্শে ভালোবাসার জানান দিতে উঠে পড়ে লেগেছে। গলায় ঘাড়ে এলোপাথারি চুমুগুলো কামড়ে রূপান্তরিত হলো। যত্নে পরা শাড়িটা উজ্জ্বল কোথায় ছুঁড়ে মেরেছে কে জানে। রমু ভেবেছে উজ্জ্বল হয়তো বেপরোয়া হয়ে উঠেছে। রমুর ভালো মন্দে ছেলেটা মাথা ঘামাবে না, অথচ দুটি দেহের সন্ধিক্ষণে উজ্জ্বল এতটাও বেপরোয়া হয়ে যায়নি, বরং নিজের কেয়ারিং স্বভাবটা রেখে প্রশ্ন ছুড়েছে। ঠিক আছে। তুই থেকে সম্পর্কটা তুমিতে রূপান্তরিত হলো। এর আগে কি সম্পর্ক ছিল মাথাতেই নেই উজ্জ্বলের। উজ্জ্বল শুধু রমুকে চেয়েছে। মেয়েটার দেহের প্রতিটা ভাঁজে নিজের অস্তিত্ব জানান দিয়ে মেয়েটাকে বুকে জড়িয়ে ঘুমায়। অবশ্য উজ্জ্বলের এই ঘুম 1 ঘন্টাও স্থায়ী হয়নি। বৃষ্টি মাখা সারাটা রাত উজ্জ্বল রমুকে জ্বালিয়েছে ভালোবাসার অত্যাচারে, বন্দি করেছে রমুকে। রমু চুপচাপ সব হজম করলেও একটা সময় ঘুমের লোভে ত্যক্ত বিরক্ত হয়ে যায়। উজ্জ্বলকে ঝাড়ি দিয়ে গা থেকে সরানোর বৃথা চেষ্টা চালিয়ে বলে, আর কত? মাত্র শুরু, অল্পতেই অধৈর্য। ঝড় বৃষ্টির রাতটা কেটে ভোর হয়ে এলো, যদিও বৃষ্টির দাপট এখনো কমেনি। স্বামীর বুকে মুখ লুকিয়ে শুয়ে আছে আনিকা। রাশিদ স্বামী হিসেবে যথেষ্ট কেয়ারিং হলেও হুটহাট রেগে গিয়ে ঝামেলা বাঁধিয়ে দেয়। রাশিদকে ভালোবেসে ঘর ছেড়ে পালিয়ে যায় আনিকা। মেয়েটার স্বপ্নের সংসার সাজিয়েছে শুধু রাশিদকে ঘিরে। পড়াশোনা বেশি দূর করা হয়নি তার। ঘুমাবে না? সকালে উঠে কাজে যেতে পারবে? আনিকার প্রশ্নে রাশিদ হাই তুলে নড়ে চড়ে ওঠে। মেয়েটার মাথার পেছনে হাত বুলিয়ে বলে, ঘুম আসছে না। তবে আমাকে ঘুমাতে দাও। সারাদিন যদি ঘুমে চড়তে থাকি কাজ করব কখন? রাশিদ স্মিত হেসে আনিকাকে আরো কাছে টেনে আনে। মেয়েটার উন্মুক্ত পিঠে চুমু খেয়ে বলে, কাজের খালা আছেন, তাও কেন কাজ করো? এই বাড়ির ভবিষ্যৎ করতে তুমি হাতে হাতে এগিয়ে দেবে। এই যা। কাজ দেখলে আমি বসে থাকতে পারি না। রাশেদ চুপসে রইল। হঠাৎ তার মাথায় ভর করেছে কিছু চিন্তা। মনে থাকা সন্দেহকে সঙ্গ দিয়ে বলে, রুমু এখন কোথায় বলো তো? মেয়েটা পালিয়ে গেল কোথায়? যেখানে আছে নিশ্চয় ভালোই আছে। ভালোই আছে মানে? খারাপও থাকতে পারে। সত্যি করে বলো তো, রুমুর পালিয়ে যাওয়ার পিছনে তোমার হাত নেই তো? কি বলছো তুমি? তোমার কোন কথার অবাধ্য আমি আজ পর্যন্ত হয়েছি বলো তো? জানি, হও না, হতেও তো পারো। রাশিদ, আমাকে শুধু শুধু সন্দেহ করছো কেন? শুধু শুধু নয়, আমি বেশ ভালোভাবেই খেয়াল করছি। রুমুর পালিয়ে যাওয়ার নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। মেয়েটা কোথাও আছে নাকি মরছে সে নিয়েও তোমার দুশ্চিন্তা নেই। রাশেদ দাঁতে দাঁত পিষে কথাগুলো বলল। আনিকা ভয় পেল। ভয়ের চোটে কাঁপুনি ছুটে যায় তার। সে জানে রাশেদ একবার খেপে যাওয়া মানে মানসিক শারীরিক দুটো অত্যাচারই চালাবে। রাশেদ আচমকা আনিকার চুলের মুঠি চেপে ধরে এবং কিডনি দিয়ে বলে, বাড়ির গেটের চাবি আর রুমোর ফোন আমার কাছেই ছিল। একমাত্র তুমি দেখেছ আমি এসব কোথায় রেখেছিলাম। তাহলে রুমো পেল কি করে? এসব প্রশ্ন শুরু থেকে আমাকে ভাবাচ্ছে। শুধু কখনো জানতে পারি রুম পালিয়ে যাওয়ার পেছনে তোমার হাত আছে, তবে কুত্তা মারবো, মনে রেখো। রাশেদ হাত ঝাড়া দিয়ে ছেড়ে দেয় আনিকার চুল। মেয়েটা কাঁপতে কাঁপতে ছিটকে যায় বিছানার কোনায়। পুনরায় সকালে নামলো মুষলধারের বৃষ্টি। পানির কণা এক্ষুনি জানলার ঠাই ভেঙে ফেলবে।
রোমু আড়মোড়া কাটিয়ে নড়ে চড়ে উঠতে উজ্জ্বল বিরক্ত হয়, মেয়েটাকে টেনে শুয়ে দেয় বুকের কোণে। উজ্জ্বলের এসব প্রচন্ড বিরক্ত লাগলো। রোমু মনে মনে বিরক্ত হয়েই বলল, ঘুমাচ্ছিস ঘুমা, আমাকে নিয়ে টানাটানি করছিস কেন রে ভাই? না আমাকে ঘুমাতে দিচ্ছিস, না নিজে ঠিকঠাক ঘুমাচ্ছিস? উজ্জ্বল শুনছেন? সাত সকালে এমন ডাকে উজ্জ্বলের মস্তিষ্ক সজাগ হয়। এত আদুরে ডাক। ছেলেটা পিটপিট চোখে তাকায় রোমুর পানে। বলো বউ। আপনি ঘুমাবেন ঘুমান, আমাকে ছাড়ুন, আমার ঘুমের দরকার। তোকে ছাড়া ঘুমানোর ইচ্ছা নেই বউ। ঘুমোতে হলে আমাকে জড়িয়ে ঘুমা। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। সারা রাত জ্বালিয়েছেন, কিছু বলিনি। আমি তোকে জ্বালিয়েছি, ভালোবেসেছি, তুই এত বড় অপবাদ দিলি? ঠিক আছে ঘুমা। রোমুকে বুক থেকে সরিয়ে উজ্জ্বল পাশ কেটে শুয়ে পড়ল। ছেলেটার এমন রাগে রোমু যেন হাত ছেড়ে বাঁচল। অত্যন্ত খুশি মনে যখনই সে শুয়ে পড়ল, তখনই তার উপর ভর ছেড়ে দিল উজ্জ্বল। বউ, তোকে ছাড়া ঘুম আসবে না। এতদিন ঘুমিয়েছেন কিভাবে? ধর তুই এতদিন ভাত খাইতি, এখন বিরিয়ানি পাইলি, তাহলে তুই বলতো কি খাবি, ভাত নাকি বিরিয়ানি? আপনার এসব যুক্তির কোনো মানে নেই, সরুন তো। উজ্জ্বল সরল না, বরং আরো চেপে গেল। রোমু বিরক্ত মাখা দৃষ্টিতে নজর বুলাতে গালে বেশ কয়েকটি চুমু খেলো। বউ, তোর স্কিন কেয়ার প্রোডাক্ট কেনা লাগবে না। আমার জমিতে পিম্পল টিম্পল সব তাদের বংশ গুটিয়ে নিবে। আপনার ঠোঁটের জীবাণু। কি বললি? ওর গাল চেপে ধরলো, কপাল কুঁচকে জেদ নিয়ে রোমুর ঠোঁটে চুমু বসালো। একে একে উজ্জ্বলের ঠোঁটে ছোঁয়া ছড়িয়ে পড়লো সারা মুখে। এত ধকল সইতে না পেরে রোমু ক্লান্ত হয়ে গেল। যদি আমার চমতে জীবাণু থাকে তাহলে জীবাণুই ভালো। দুজন মিলে এখন থেকে জীবাণু খেলবো, ঠিক আছে? উজ্জ্বল ভাই, আপনার পায়ে ধরি, আমাকে একটু ঘুমাতে দিন। আমি যদি জানতাম আপনি এমন কেমন কন্ট্রোললেস। আমার যে কন্ট্রোল নেই তুই জানিস না। সব ব্যাপারে যে নেই তা তো জানতাম না। উজ্জ্বল উঠে দাঁড়ালো, পরনের ট্রাউজারটা টেনে টুনে সারা শরীর টান টান করে বলে, ওকে ঘুমা, জ্বালাতন করবো না, তবে 5 মিনিট সময় দিলাম। জামা কাপড় পরে ঘুমাবে। আমি আবার কন্ট্রোল হারাতে পারি, এক্ষেত্রে নিজেকেও নিজে বিশ্বাস করতে পারি না। রোমু ঠোঁট বাগালো, গায়ে কাঁথা জড়িয়ে সেও উঠে দাঁড়ালো। ড্রয়ার থেকে জামা নিয়ে যখনই ওয়াশরুমে যাবে উজ্জ্বল চেঁচিয়ে বলে, সেই আমার বউয়ের কাছে এই জগতের নায়িকা রৌফে। উজ্জ্বল ভাই। খবরদার ভাই ডাকবি না। ভাই ডাকলে আবারও বুঝিয়ে দিব আগের উজ্জ্বলের সাথে তোর এখনকার উজ্জ্বলের কি সম্পর্কে। রোমু চুপসে গেল। সারাটা রাত তার উপর রোলার চলেছে, এখন কিছু বললে আবারও চলবে। এই মুহূর্তে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। রোমু আর উজ্জ্বলের একটা দিন কেটে গেল ঘুমে ঘুমে। উজ্জ্বলের ঘুম ভেঙেছে কিয়ৎক্ষণ আগে। ছেলেটা গোসল সেরে জলদি জলদি খাবার গরম করলো। গতকালকে সব খাবার ফ্রিজেই ছিল, তাদের আর খাওয়া হয়নি। রুমে টুকটাক শব্দে রোমুর ঘুমটা ভেঙে গেল। মেয়েটার রক্তিম চোখ দেখে উজ্জ্বল কিছুটা আঁচ করতে পারলো, নিজের দুষ্টুমি ভাবটা কমিয়ে স্বাভাবিক হয়ে পড়ল। যা গোসল করে আয়, ফ্রেশ লাগবে। রোমু উঠে বসলো, কিন্তু আবারও বসা থেকে শুয়ে পড়ল। সারা শরীরে অসহ্যকর ব্যথা ছড়িয়ে আছে। উজ্জ্বলের প্রতি ভীষণ রাগ জমলো তার। ঠোঁট খিচে হাতের কাছে থাকা চুলের ক্লিপটা ছুঁড়ে ফেললো উজ্জ্বলের গায়ে। বিয়াদব লোক, রয়ে সয়ে করা যেত না? আমি কি পালিয়ে যাচ্ছিলাম? আজব, যখন করলাম তুই আমাকে বারণ করেছিস তখন। এই চুপ। রোমু চেঁচিয়ে উঠলো, তা দেখে হাসলো উজ্জ্বল। মেয়েটাকে পাজাগুলা তুলে নিয়ে গেল ওয়াশরুমে। গোসল ছেড়ে আয়, খেয়ে দিয়ে ওষুধ খাবি, দেখবি ভালো হয়ে যাবে। যান বের হন। আবার তো বায়না ধরবেন আমার সাথে গোসল করার জন্য। দেখলি, এখন আমি কিছু বলেছি তুই আমার মাথাটা ঘুরিয়ে দিয়ে সব দোষ আমার দিকে দিস। এখন যখন বলি গোসল আরেকবার করে যাই। উজ্জ্বল নিজের গায়ের থাকা টি শার্টটা টেনে খুলে ফেললো। রোমু এমন পরিস্থিতিতে ধাক্কা দিয়ে উজ্জ্বলকে বের করলো। আপনার মতো কন্ট্রোললেস পুরুষ মানুষ আমি আর দেখিনি। দেখবি কি করে, যে পুরুষের যেখানে কন্ট্রোললেস হওয়ার দরকার সে সেখানেই হয়, যেমনটা আমি হচ্ছি।
রান্নাবান্নার কাজে মোটেও পটু নয় রুমু। ডিম ভাজা, নুডলস করা, চা বানানো, এই যা। এর থেকে বেশি কিছু তার ধারণাতেই নেই। উজ্জ্বলের আজ ভীষণ জ্বর। যে ছেলেটা সারাদিন বাঙুরের মতো ছোটাছুটি করে, আজ সে বিছানায় লেগে আছে। যদিও এই জ্বরের ঘোরেও তার আবল তাবল বক বক বেশি বেড়েছে। ছেলেটাকে এই অসময়ে স্যুপ খাওয়ালে বেশি ভালো হতো, কিন্তু রমু তো স্যুপ রান্না করতে পারে না। সব মিলিয়ে আজকের দিনটা ভীষণ চিন্তায় চিন্তায় কাটছে তার। উজ্জ্বল শুনছেন? হুম। কি খাবেন? কিছু রান্না করব? কিছু রাঁধতে পারিস তুই? আমার চুল টানতে থাক, বেশি কথা বলিস না। রমু পুনরায় উজ্জ্বলের মাথায় হাত বুলালো। জ্বরে ছেলেটার গা পুড়ে যাচ্ছে। এসব দেখতে মোটেও ভালো লাগছে না তার, কিন্তু কি করবে? একা বাসায়, একা হাতে সে কি করবে বুঝে উঠতে পারছে না। কিয়ৎক্ষণ বাদে উজ্জ্বল উঠে দাঁড়ালো। উজ্জ্বল, আপনার কিছু লাগবে? উজ্জ্বল প্রত্যুত্তর করলো না, বরং সারাটা রুমে কাঁথা মুড়িয়ে ঘুরপাক খেতে শুরু করলো। আপনি এমন করছেন কেন? এবারও সে কোনো জবাব দিল না। কাঁথা মুড়িয়ে এদিক সেদিক ছুটতে লাগলো। রমু জানে উজ্জ্বলের এই অভ্যাস নতুন নয়। ছোটবেলা থেকেই যে জ্বর হলে পাগলের ন্যায় সারা বাড়ি ছুটতো আর এই আবল তাবল বক বক করতো। এসবে তাকে একমাত্র সামলাতে পারতো তার মা। আপনার এই অভ্যাস এখনো আছে? কথা বলিস না, আমাকে খুঁজতে দে। কে খুঁজছেন? মুরগিগুলো ঘরে ভরতে হবে। কে? মুরগি? কি বলছেন? কাজের কাজ কিছুই করিস না, আমার মুরগিগুলো বৃষ্টিতে ভিজে যাচ্ছে। উজ্জ্বল পুনরায় ছুটতে লাগলো। সে তার মুরগিগুলো হাত দিয়ে ধরার চেষ্টা করছে। এইসব দৃশ্য দেখে রমুর বেহুশ হওয়ার অবস্থা। মনে মনে অবশ্য ভয় লাগলো। ছোটবেলায় দাদির কাছে শুনেছে নতুন বউদের নাকি জিনে ভর করে। আচ্ছা, রমুর জিনটা কি উজ্জ্বলকে ধরেছে? একা বাসায় এসব ভেবে রমুর ভয় বাড়ল। উজ্জ্বলের কাছে ঘেঁষার সাহস করলো না সে। দাঁড়িয়ে আছিস কেন? আবার মুরগি ধরছিস না কেন? উজ্জ্বল ধমক লাগালো। মেয়েটা ভয়ে উজ্জ্বলের সাথে ছুটতে লাগলো। হঠাৎ মেঘলা আকাশে ঠাস ঠাস করে বাজ পড়তে শুরু করলো। রমু ভয় জড়িয়ে ধরলো উজ্জ্বলকে, অথচ উজ্জ্বলের মাঝে কোনো ভয় নেই। ছেলেটা রমুকে সরিয়ে বলে, কই মা ছুটবে? রমু চল মাছ ধরি। উজ্জ্বল, এসব কি বলছেন? তুই তো কই মাছ পছন্দ করিস, হুম। চল তাহলে। উজ্জ্বল পুনরায় কাঁথা মুড়িয়ে সারা ঘরময় ছুটলো। ফ্লোরে হাত দিয়ে কই মাছ ধরার চেষ্টা চালালো। রমুর এসব আর সহ্য হলো না। মেয়েটা ফোন করলো উর্মিকে। ভিডিও কলে উজ্জ্বলের এসব কাণ্ড দেখে উর্মি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। রুমু, তুমি ভয় পেও না। জ্বর উঠলে উজ্জ্বলের এসব পাগলামো নতুন কিছু নয়। একমাত্র আম্মাই ওকে এই পরিস্থিতিতে সামলাতে পারে। এটা কেমন অভ্যাস আপা? সেই ছোটবেলায় দেখেছি, এখনো দেখি বড় হয়েও একই অভ্যাস আছে। আমার আব্বার এই অভ্যেসটা উজ্জ্বল পেয়েছে। বাদ দাও, ওকে ওষুধ খাইয়ে শুয়ে থাকতে বলো। রমু ফোন রাখলো। উজ্জ্বলকে হাতে পায়ে ধরিয়ে বিছানায় শোয়ালো। অনেকক্ষণ যাবৎ তার মাথায় রুমু বিলি কেটে দিতেই ঘুমিয়ে পড়লো। সময় কেটে গেল প্রায় 3 ঘন্টা। সন্ধ্যা নেমেছে। ইউটিউবের সাহায্যে উজ্জ্বলের জন্য গরম গরম স্যুপ তৈরি করেছে রমু। উজ্জ্বল ঘুম থেকে উঠতে স্যুপ খাইয়ে রেস্ট নিতে বলল। উজ্জ্বলের পাগলামি এখন কমেছে। একটা ভদ্র ছেলের মতো চুপচাপ শুয়ে আছে সে। রমু, হুম। টক খেতে ইচ্ছে করছে, রান্না ঘরে আচার আছে, জানিয়ে আয়। ঠোঁটটা কুচকে তাকিয়ে রইল রমু। এসব কি বলছে এই ছেলেটা? আচার খাবে? রমু কথা না বাড়িয়ে আচারের বয়াম আনলো। সবচেয়ে অবাক করা ব্যাপার, উজ্জ্বল 1 সেকেন্ড দেরি না করে রমুর হাত থেকে আচারের বয়াম নিয়ে আচার খেতে লাগলো। আমের আটির অংশ যেভাবে চিবিয়ে খাচ্ছে, রমুর জিভে টোল পড়ে যাচ্ছিল। রুমে এসব কি হচ্ছে? কোন সব? ভেবেছিলাম জ্বর হবে তোর, মেন্টালি প্রিপারেশন নিয়ে রেখেছিলাম। ও মা, এখন দেখি আমারই উল্টো জ্বর হয়ে গেল। রমু মুখে ওড়না গুজে হাসলো। আরেকটা লজিক আছে, টক খেতে কেন মন চাচ্ছে? টক খাওয়ার তোর কথা, কিন্তু আমি কেন খাচ্ছি? নিশ্চয়ই আপনার মধ্যে কোনো মহিলা জিন ভর করেছে উজ্জ্বল ভাই। কে ভাই? প্র্যাকটিক্যালি আবারও বোঝাতে হবে। মানে যখনই তোকে প্র্যাকটিক্যালি বোঝার ইচ্ছা জাগে, তখন তুই আমাকে ভাই ডাকিস, যাতে আমি রেগে যাই। বুঝি না তুই ভাবছিস তাই দেওয়া সেই মহিলার জিনটা কি তুই নয়? উজ্জ্বল প্রত্যুত্তর করলো না, থম মেরে বসে রইল। এক বয়াম আচার শেষ করে চলে গেল বারান্দায়। বজ্রের তরুণে আকাশ ভেঙে যেন নিচে নামবে, অথচ উজ্জ্বল ঠায় দাঁড়িয়ে রইল। মাঝারি আকারের বৃষ্টিতে ভিজে গেল সে। জ্বরের মধ্যেই ঠান্ডা বৃষ্টিতে ভিজে তার কাঁপুনি বাড়ল। এমন সাংঘাতিক কর্মকাণ্ড দেখে রমুর ভয় বাড়ল। উজ্জ্বল ভাই এত পাগলাটে কেন? মাথায় যখন যা আসবে তাই করতে হবে?
রোমু প্রচন্ড রোমান্টিসিজম মেয়ে। বিয়ের আগে কত কি ভেবে রেখেছিল, অথচ যেদিন থেকে উজ্জ্বলের সাথে তার বিয়ে হলো এরপর থেকে আর কোথায় পালালো রোমান্টিকতা। উজ্জ্বলের সাথে সে কিছুতেই পেরে ওঠে না, মনে হয় যেন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। রুমে এদিকে আয়। একদমই না, আমার ভয় লাগছে। লাগবে না। বললেই হলো, আমার ভয় লাগছে। আপনার রুমে আসা উচিত, ভিজে যাচ্ছেন তো। বললাম তো লাগবে না। কি করে লাগবে না দেখাচ্ছি, এদিকে আয়। রোমু ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল। উজ্জ্বল তার হাত টেনে বারান্দার গ্রিলে ঠেস দিয়ে দাঁড় করালো। বাজের শব্দে কি আপনার ভয় লাগছে না? না, লাগছে না। আমি ভিজে যাচ্ছি। ভেজাতেই তো আনলাম বউ। দেখবি তোর মাঝে এখন বাজ পড়ার ভয় কমে যাবে। কি করে? ওয়েট। উজ্জ্বল রোমুর চোখে চোখ রাখলো। ভেজা চোখের পাতায় অন্য কিছু ইঙ্গিত দিচ্ছে। রোমু মাথা নাড়ালো, অথচ উজ্জ্বল কি তার বারণগুলো শুনলো? মোটেও না। তীর তীর করে কাঁপতে থাকা ভেজা ঠোঁট দুটো উজ্জ্বলের আয়ত্তে চলে এলো। রোমুর 2 হাত টেনে নিল তার ঘাড়ে। তৃষ্ণার্ত উজ্জ্বল এলো পাতারে চুমু খেলো। তার অবাধ্য ঠোঁট ঘাড়ে নামতেই রোমুর চোখ খিচে রইল। দুটি দেহ ভিজে একাকার, এসবে কারো হুঁশ জ্ঞান নেই। উজ্জ্বলের ছোঁয়া বেপরোয়া হতে রোমু উজ্জ্বলকে টেনে সরায়। কি হচ্ছে কি? রুমে চলুন, ওষুধ খেতে হবে। খাচ্ছে তো ওষুধ, প্রতিদিন 6 বেলা করে এই ওষুধ না খেলে বাঁচবো না। উজ্জ্বল, এই ওষুধ কথা বলে না। চুপ। উজ্জ্বল থমকে উঠল। রোমু চাপা স্বরে হেসে জড়িয়ে ধরল। হঠাৎ পাশের বিল্ডিং থেকে একজন বৃদ্ধ মহিলা টর্চ ধরল উজ্জ্বলের বারান্দায়। বারান্দার দরজা খুলতে আলো দেখাবে দুজন অবশ্য অনেক আগেই সরে গেছে। বৃদ্ধা চেঁচিয়ে বলল, এই তোমরা বৃষ্টিতে ভিজছ কেন? ওষুধ খাচ্ছি দাদি। মস্করা করো? বৃষ্টিতে ভিজা কিসের ওষুধ খাও? আরে মস্করা নয় দাদি, এটা স্পেশাল ওষুধ, সৈয়দ বাড়ি থেকে আনা হয়েছে। 1 পিস ছিল, তাও আবার আমি নিয়ে এসেছি। 1 ডোজে মন ভরে না দাদি, প্রতিটা ডোজ অমৃত। রোমু দাঁত কিরমিরিয়ে চলে গেল। উজ্জ্বল যে কতটা বেয়াদ্দব ছেলে তা তার কথার ধারণাতেই বোঝা যায়। এই লোকটা কি মুখ সামলে কথা বলতে পারে না? উজ্জ্বলের কথায় বৃদ্ধা কিছুই বুঝলেন না। তিনি চলে গেলেন। উজ্জ্বলের রুমে এসে জড়িয়ে ধরল রোমুকে। লক্ষ্মী বউ, রোমান্সে ডিস্টার্ব হয়েছে বলে রাগ করেছ? আমি কি পালিয়ে যাচ্ছি? জেদ নিয়ে বসে আছে রোমু। উজ্জ্বলের প্রতি তার রাগ কমছে না, বরং বাড়ছে। এই ছেলেটা কতটা বেয়াদ্দব হলে তাকে কথায় কথায় রাগিয়ে দেয়। বৃষ্টি শেষে সূর্যি মামা হাসতে হাসতে তার দাপট নিয়ে আকাশটা দখল করেছে। পঞ্জীভূত সাদা মেঘে ছেয়ে গেছে নীল আকাশ। রোমু জানলার কিনারায় বসে আছে, মুখটা ফুলিয়ে। ডার্লিং, রাগ করে না। আমার মতো বর পেয়ে কি করে রাগ করিস? উজ্জ্বল ফু দিল রোমুর গালে। আমার বউ, আমার ডার্লিং, আমার জান, আমার প্রাণ রাগ করে না। দেখ দেখ, তুই রাগ করলে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঢং। হ্যাঁ ঢং, তাও কথা বল। রোমু উঠে গেল রান্নাঘরে, গিয়ে নিজের জন্য চা বসালো। মাথাটা ভীষণ ধরেছে, রাতে ঘুমাতে পারেনি বলে মাথাটা কেমন টালমাটাল করছে। দরজায় খটখট শব্দে দ্রুত গিয়ে দরজা খুলল রোমু। উর্মি এসেছে দেখে মেয়েটা খুশিতে জড়িয়ে ধরে। অপরদিকে উজ্জ্বল বউয়ের রাগ ভাঙাতে রুমের দরজা বন্ধ করে শাড়ি পরার চেষ্টা করে যাচ্ছে। স্যান্ডো গেঞ্জিটাকে ব্লাউজ বানিয়ে উজ্জ্বল পেঁচিয়ে শাড়ি পরল। আঁচলটাকে চিকন করে দিয়ে মেদযুক্ত পেটটা বের করে মেয়েদের মতো হেঁটে রুমের বাইরে গেল। উজ্জ্বল একা বাঁকা পা ফেলে রমুকে দেখতে পেল রান্নাঘরে। রান্নাঘরের দরজায় 2 হাত তুলে স্টাইল দিয়ে বলে, এই ডার্লিং। রমু পেছনে ফিরে তাকালো। উজ্জ্বলের মেয়েলি বেশভূষা দেখে কয়েক সেকেন্ড থম মেরে পলকে হেসে উঠল মেয়েটা। মেয়েটা হাসতে হাসতে মেঝেতে বসে যায়। হাতে টান লেগে সেই সাথে চামচ, স্টিলের বাটি মেঝেতে পড়ে যায়। মুহূর্তেই ঝনঝন শব্দে ছুটে আসে উর্মি এবং তামিম। উজ্জ্বলের এহেন রূপে তারা তাজ্জবনে তাকিয়ে আছে উজ্জ্বলের দিকে। এর মাঝে রমু চিল্লিয়ে বলে, সে হট সুন্দরী। তামিম অবাক সুরে বলে, এটা কে রে? উজ্জ্বলকে উজ্জ্বলতা। উজ্জ্বল পেছনে তাকাতেই বোন আর দুলাভাইকে দেখে হতভম্ব হয়ে যায়। থরথর করে কাঁপতে থাকে তার পা। এটা কি হলো? আব্দুল্লাহ ভাই কখন এলো? উজ্জ্বল কোনো মতে শাড়িটা লুঙ্গির ন্যায় তুলে ছুটে পালিয়ে যায় নিজের রুমে। তামিম হাসতে হাসতে বলে, উজ্জ্বল থেকে উজ্জ্বলতা। রুমু, তোমার কপাল পুড়ল।
সারাটা দিন কেটে রাত নেমেছে, অথচ উজ্জ্বল রুম থেকে বের হয়নি। রমুর সাথেও কথা বলেনি। মান সম্মানের আজ রফাদফা হয়ে গেছে। যেখানে উজ্জ্বলকে দেখলে সবাই সম্মান চোখে তাকাতো, সেখানে আজ সবাই হাসছে। এসব কি মানা যায়? রমু উজ্জ্বলের পাশে বসে হাসিটাকে চেপে রেখে বলে, এইভাবে আর কতক্ষণ বসে থাকবেন? তোর সাথে আমার কথা নাই। কেন নাই? মান সম্মানের 12টা বাজিয়ে আবার বলছিস? তুই সর সর সামনে থেকে। দোষটা কি আমার নাকি আপনার? আমি কি জানতাম আপনি এই বেশভূষায় আসবেন? তুই ওভাবে না হেসে আমাকে ইশারায় বলতে পারতি আপু দুলাভাই এসেছে। আপনাকে এই লোকে দেখে আমার হাসি কন্ট্রোল ছিল না। বিশ্বাস করুন, আপনার হটি পেটটা যা লাগছিল না, একটু সুযোগ পেলেই আপনার হটি পেটটাই চিমটি কেটে দিতাম। রমু পুনরায় হেসে ফেলল। উজ্জ্বল সেই হাসির দিকে তাকিয়ে রইল, দাঁত কিরমি দিয়ে। খুব হাসি হচ্ছে, দাঁড়া তোর হাসি আজ বের করব। উজ্জ্বল রমুকে চেপে ধরে গালে চুমু খেতে থাকে। একটা সময় কামড়ে ধরতেই দাঁত খিচে চুপসে যায় মেয়েটা। উজ্জ্বল উঠে বসে বিজয়ের হাসি হেসে বলে, যা দিলাম হাসি বন্ধ কর, এবার উর্মি আপুর সামনে কি করে যাবি তা আমিও দেখব। রমু শোয়া থেকে উঠে বসে। দ্রুত আয়নায় নিজের গালটা দেখে বুঝতে পারে কামড়ের দাগ বসে গেছে। এই দাগটা কমবে না, বরং সময়ের তালে তালে আরো বাড়বে। রাতের খাবার টেবিলে সবাই উপস্থিত হলে রমু রুমেই বসে রইল। উর্মি বেশ কয়েকবার তাকে ডেকে পাঠিয়েছে, কিন্তু লজ্জায় তার আর বের হওয়ার সাহস হয়নি। শেষ পর্যায়ে উর্মির অতিরিক্ত ডাকাডাকিতে বের হয়ে আসলো সে, তবে মুখটা ঢেকে ফেললো ওনার সাহায্যে। একে রুমু, এভাবে মুখ ঢেকেছো কেন? এলার্জি আপু। অ্যালার্জি হলে মুখ ঢাকতে হয়? আমি ঢাকি আপু। কি যে বলো তুমি, দেখি কি অবস্থা। উর্মি গাল থেকে ওন্না টান দিয়ে কামড়ের দাগটা দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। বুঝতে পারে কি হয়েছে। তুমি রুমে যাও, আমি খাবার পাঠিয়ে দেব। উর্মি লজ্জার মাথা নামিয়ে ডাইনিং টেবিলের সামনে আসে। উজ্জ্বলের পিঠে ধুমধাম কিল বসিয়ে দিয়ে বলে, খাবার নিয়ে রুমে যা। এখানে খেলে কি সমস্যা? অনেক সমস্যা। উজ্জ্বল চুপচাপ খাবার নিয়ে উঠে যায়। উর্মি নিশ্চয়ই রমুকে দেখেছে। মেয়েটা কি লজ্জা পেয়েছে? এলাকায় খবর ছড়িয়েছে রমু পালিয়েছে। তবে রমু কার সাথে পালিয়েছে, এই ব্যাপারটা নিয়ে সবাই এতদিন জানার আগ্রহ থাকলেও বর্তমানে অনেকেই কানাঘুষো করছে উজ্জ্বলের সাথেই রমু পালিয়েছে। উজ্জ্বল এলাকায় নেই, আজ 3 দিন হয়ে গেল। এর মানে কি নিশ্চিত উজ্জ্বল এসবে জড়িত। রাশিদের রক্ত টক বগিয়ে ফুটছে। হাতের কাছে রমুকে পেলে খুন করতেও দ্বিধা করবে না। শত্রুপক্ষের ছেলের সাথে এই মেয়ে পালিয়েছে। তার কত বড় কলিজা হয়েছে মেয়েটার। উজ্জ্বলের খোঁজ লাগাতেই লোক ভাড়া করেছে রাশেদ। রমু যাকে বিয়ে করুক, ডিভোর্স করিয়ে হলেও হিমেলের সাথে বিয়ে দিয়েই ছাড়বে। রাশিদের জেদ রাশিদ কখনোই অপূর্ণ রাখে না। আর এই জেদটা কি করে রাখবে? লেকের পাশে সারিবদ্ধ বেশ কিছু স্ট্রিট ফুডের দোকান। রমু একটি শর্মা নিয়ে বসলো চেয়ারে। ফুরফুরে বাতাসে তার খোলা চুল উড়ে বারবার মুখে লাগছে। উজ্জ্বল যত্ন নিয়ে চুলগুলো মুঠোয় পুরে খোপা বাঁধলো। উজ্জ্বল নিজেও শর্মা নিয়ে বসলো রমুর পাশে। এক কামড় দিয়ে কিছুটা চবন করতেই মুখ কুচকে বলে, এই রমু কাছে আয়। কেন? কানে কানে কথা আছে, শোন। রমু তার কান বাড়িয়ে দিল। উজ্জ্বল স্বল্প স্বরে বলে, ট্রাস্ট মি, এই শর্মার চেয়েও তোর ঠোঁট আরো বেশি ফ্লেভারফুল। রমুর কান গরম হয়ে গেল। আশেপাশে তাকিয়ে চোখ পাকিয়ে বলে, লজ্জা লাগে না আপনার? না লাগে না, তুই পাশে থাকলে লজ্জারা মরে যায়। আচ্ছা, ওই হিমেলের সাথে আমার বিয়েটা যদি সেদিন হয়ে যেত, আপনি কি করতেন? এত সহজ? তুই কবুল বলার আগে এই বান্দা হাজির হতো। যদি না হতেন? এই তুই খাতো, বাসর ফাঁসর শেষ করে নিশ্চিন্ত হয়ে গিয়েছে, তুই আসবি আউল ফাউল কথা বলতে? আমি আউল ফাউল কথা বলি? বলিস, খুব বেশি বলিস। রমু রেগে গেল। অর্ধ খাওয়া শর্মাটা রেখেই উঠে গেল সে। উজ্জ্বল মেয়েটাকে থামাতে বলে, বউ রাগ করে না? আসো আসো, আর কি খাবে? আমি কিন্তু 4 প্লেট ফুচকা, একটা বার্গার খাবো। এসব না খেয়ে আমাকে খেলেও তো পারো। বেশ কয়েকদিন পর বাড়ি ফিরেছে উজ্জ্বল। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক। এইবার অন্তত বউকে নিয়ে নিজ নিরে ফেরা যাক। উঠানে বাইকের শব্দে ছুটে এলেন নার্গিস। ছেলেকে দেখতে পেয়ে অনেকটা অবাক সুরে বলেন, তুই যে আসবি বললি না তো? আমি কোনো কাজ বলে করেছি? উর্মি কেমন আছে? তাকে নিয়ে এলেও তো পারতি। আসতে বলেছি, আসেনি। উজ্জ্বল ঘরে প্রবেশ করলো। নিজের কক্ষে ফিরে শটান হয়ে শুয়ে পড়লো। পাশে থাকা বালিশটা আঁকড়ে ধরে ভাবনার সাগরে ডুবে গেল। ইস, বউটা কবে আসবে?
পাশে শুয়ে খোশ গল্পে মেতে থাকবে। নার্গিস ফিরলেন লেবুর শরবত নিয়ে। যত্ন নিয়ে টেবিলে গ্লাসটা রেখে বললেন, কি খাবি? আম্মা ভাত দাও। আমি বাড়ছি, তুই আয়। নার্গিস দরজা পর্যন্ত গিয়ে ফিরে এলেন, চিন্তিত কণ্ঠে বললেন, রুমু কেমন আছে? আমি কি জানি? তুই না বললি সে যেখানে আছে নিরাপদে আছে? হুম। তাহলে বাদ দাও, রাশেদ আন্টি ঝামেলা করেছে। সে তো প্রতিদিনই করে। ওর বাড়ির উঠোন থেকে আমাদের গালাগালি করে। কতদিন এসব সহ্য করা যায় বলতো? যতদিন না ওর মুখটা সেলাই করতে পারছি। তোর চাচির আশকারা পেয়ে ছেলেটা বকে গেছে। বাদ দাও, এটা জাহান্নামে যাক। খিদে পেয়েছে, খেতে দাও। উজ্জ্বল উঠে গিয়ে খেতে বসে খাবার শেষ করে সোফায় বসে টিভি অন করে। নার্গিস হাতের কাজ শেষ করে পুনরায় উজ্জ্বলকে বলে, এলাকার সবাই গুজব ছড়িয়েছে রুমু নাকি তোর সাথে পালিয়েছে। হুম। মানে? মানে উজ্জ্বল, তোর মতিগতি আমার ভালো ঠেকছে না। এসব কি সত্যি বাপ? উজ্জ্বল নড়ে চড়ে বসে, গলা ঝেড়ে কেশে বলে, 10 দিন আগে বিয়ে করেছে আম্মা। মজা করছিস? একদম না, তোমার মুরগির বাচ্চাগুলোর কসম। নার্গিস বেশ অবাক হলেন, বাসা থেকে উঠে দাঁড়ালেন। এসব কি বলিস? সত্যি বিয়ে করেছিস? একদম সত্যি, প্রিয় সত্যি আম্মা। কাবিন 40 লক্ষ। জিন্দেগিতে এই টাকা পরিশোধ করতে পারবো না, রুমুকে ছাড়বো না। নার্গিসের কণ্ঠরোধ হয়েছে। তিনি ভূত দেখার ন্যায় তাকিয়ে রইলেন উজ্জ্বলের পানে। আমার টাচকে খায়ও না। রাশেদ ঝামেলা পাকালে ওই রুমুকে ছাড়বো না। কামিল সে ইচ্ছাই বেশি নিয়েছি। ওই মেয়ে যদি তোরে ছাড়বে না, মগজ ধোলাই করবে তাও। নার্গিস কিছু বললেন না। তিনি কিয়ৎক্ষণ উজ্জ্বলের পানে তাকিয়ে আচমকাই চেতনা হারালেন। উজ্জ্বল তার মাকে ধরার আগেই তিনি মেঝেতে পড়ে মাথায় আঘাত পান। উজ্জ্বল কিং কর্তব্য বিমূঢ়। এটা কি হলো? তখনই ঘরে প্রবেশ করলেন সৈয়দ শামসুল। স্ত্রীকে অজ্ঞান অবস্থায় দেখে নিজেও তিনি হতভম্ব। বিছানায় গড়াগড়ি করে কাঁদছেন নার্গিস। ছেলের লুকিয়ে বিয়ে নিয়ে তিনি কিছুতেই মানতে পারছেন না। সবচেয়ে বড় ভয় জমেছে রাশেদের কর্মকাণ্ড। দিনে দুপুরে এই ছেলে খুনাখুনি করতেও দ্বিধা করবে না। তার একমাত্র ছেলেটার মাথায় এর উপর অসীম বিপদ ঘুরপাক খাচ্ছে। কোন মা নিশ্চয়ই এই অবস্থা মেনে নেবে না। সৈয়দ শামসুল গম্ভীর কণ্ঠে শুধায়, তুই যে বিয়েটা করবি আমাদের সাথে একটু আলাপ পরামর্শ করলে তো পারতি। পরিস্থিতি এমনই ছিল যে তুই আমাকে পরিস্থিতি শেখাচ্ছিস, ইচ্ছে করছে গায়ে সব শক্তি দিয়ে মারতে। আপনার ছেলে বড় হয়েছে, ভুলে গিয়েছেন? আমার ছেলে বড় হয়েও বেকুবের মতো কাজ করেছে। তোমরা তো জানোই আমি রুমুকে বিয়ে করব, কি জানতে না? তাই বলে এভাবে? সৈয়দ শামসুল উঠে দাঁড়ালেন, পায়চারি করে পুনরায় উজ্জ্বলের সম্মুখে বসলেন। এরপর যা যা হবে সবকিছু তুই সামলাবি, আমি এসবের কিছু জানি না। ঠিক আছে, বিয়ে করেছি আমি, বউটা আমার, ঝামেলাটাও আমার। বউ? বড় বড় কথা ফুটেছে মুখে, বউ পালার সাধ্য তোর আছে? এই তোর কথাকার? উজ্জ্বলের মেজাজ বিগড়ে গেল। ডানে বামে না তাকিয়ে সোজা বাইরে গিয়ে বাইক স্টার্ট করলো। এখানে আর থাকা যাবে না, এক মুহূর্ত না। বারান্দার গাছগুলো পরিষ্কার করে রমু পক্ষে ফিরতেই দেখতে পেল উজ্জ্বলকে। ছেলেটা শটান হয়ে শুয়ে আছে, মাথার উপরে ঘুরছে ফুল স্পিডে ফ্যান। রমু হাঁটু ভেঙে বসলো বিছানায়। উজ্জ্বলের মাথায় হাত বুলিয়ে বলে, আপনাকে ক্লান্ত দেখাচ্ছে উজ্জ্বল। গরমের সব ভুলে গিয়েছিলে, শুধু মনে আছে লাউ আর কদু, তুমি আমার বধূ। রমু খিলখিলিয়ে হেসে উঠল। আম্মাকে আজ বিয়ের কথা বলেছিল। বাড়ি গিয়েছিলেন? হুম। চাচি আম্মা কি বললো? মাথা ঘুরে পড়ে গিয়েছে। কে? জি। আর চাচা যান কি বললো? এই বিয়ের সম্পর্কে তিনি কিছুই জানেন না, সব দায় আমার। আপনার সাথে রাগারাগি করেছে? খুব বেশি না, অল্প। না জানিয়ে বিয়ে করেছে তো, হঠাৎ জানে কষ্ট পেয়েছে। ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। বউ? উজ্জ্বল চোখ বন্ধ করলো। ভেতর থেকে তাকে হতাশায় ঘিরে ধরেছে, যদিও এমন একটা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত সে। উজ্জ্বল হঠাৎ অনুভব করলো তার গালে পানি ফোঁটা পড়ছে। তড়িৎ গতিতে চোখ তুলে তাকাতেই দেখতে পায় রমু কাঁদছে। এই তুই কাঁদছিস কেন? আমার কারণেই এমনটা হয়েছে। আমি আমি গলা ধরে এলো তার। ভেতর থেকে অপরাধ বোধ নিংড়ে ফেলছে তাকে। আমি কেন আপনাকে এমন প্রস্তাব দিলাম উজ্জ্বল ভাই? একটা চড় মারবো। কে ভাই? সরি, আবেগে বলে ফেলেছি। এই আবেগ ডেকে একটু ভালোবাসার কথাও তো বলতে পারিস। রমুর কান্না বেরিয়ে যায়। উজ্জ্বল মেয়েটাকে শান্ত করতে নানান কথায় ভুলিয়ে রাখার চেষ্টা করলো। রুমু কি খাবে? রুমু একটা চুমু খাবে, দিব চুমু।
বাজে কথা বন্ধ করুন। এটা বাজে কথা? ভালো লাগছে না আমার। উজ্জ্বল প্রত্যুত্তর করে না, আলতোভাবে জড়িয়ে ধরে মেয়েটাকে। রমু উজ্জ্বলকে আঁকড়ে ধরে। দুই পরিবার যদি না মানে আমরা কোথায় যাব উজ্জ্বল? এই জন্যই তো বলি, দুঃখ আসার আগে সুখটা ভোগ করতে দে, সময় অপচয় করা যাবে না। চল ঘুরে আসি, রেডি হ। রমু চোখ মুছে উঠে দাঁড়ালো। ড্রয়ার থেকে জামা বের করে দ্রুত ওয়াশরুমে যায়। উজ্জ্বল উঠে বসতেই দেখতে পেল রমুর ফোনটা বিছানায় পড়ে আছে। সাইলেন্ট মোডে থাকায় কেউ যে ফোন করেছে আওয়াজ নেই। ভাই লেখা নাম্বার থেকে একের পর এক ফোন এসেই যাচ্ছে। উজ্জ্বলের বুঝতে বাকি নেই এটা রাশেদের নাম্বার। রমুকে বারবার বারণ করেছিল এই সিমটা যাতে না লাগায়। তাহলে রমু কেন এই সিমটা লাগালো? মনের সন্দেহের দরুনে ফোনটা ধরলো উজ্জ্বল। অপর পাশ থেকে শোনা গেল রাশেদের তিরিক্ষে ধ্বনি। হারামজাদি, ফোন কেন ধরছিস না? তোকে কি বলছি? আর তুই কি করছিস? আমার কথা মতো কাজ না করলে আমি যে কি করব তুই ভালো করেই জানিস। সময় মতো ফোন দিচ্ছিস না কেন? উজ্জ্বল অবাক হলো। দ্রুত ফোন কেটে কল লিস্টের ডিলিট করে ফোন ছুড়ল বিছানায়। সে ভেবেছিল রাশেদ ফোন করে নিশ্চয়ই বলবে কোথায় আছে, ঠিকানা দিতে বা অন্যান্য। অথচ রাশেদের কথার ভাঁজে বোঝা যাচ্ছে রমুর সাথে তার যোগাযোগ চলমান। অজানা আতঙ্কে থমকে গেল উজ্জ্বল। রমু ওয়াশরুম থেকে বের হয়ে আয়নায় দাঁড়ালো। তার গলায় ঝুলে থাকা ওড়নাটা পেছন থেকে টেনে ধরলো উজ্জ্বল। শ্বাস আটকে আসায় মেয়েটা ছটফট করে উঠে নিজেকে বাঁচাতে গলা দিয়ে লেদার্সে গোঙানির শব্দ বের হয়। উজ্জ্বল ওড়না ছেড়ে রমুকে টেনে কাছে আনে। খুব কষ্ট হচ্ছে, একটু বুঝলাম ভালোবাসার মানুষের আঘাতগুলো কতটা যন্ত্রণা দেয়। রমু কাঁচতে কাঁচতে বিছানায় বসে। উজ্জ্বল পানি নিয়ে তার হাতে দেয়। সরি, পানি শেষ করো। রমু পানি শেষ করলো। উজ্জ্বলের এমন আচরণে মেয়েটা অবাক না হয়ে পারে না। একটুর জন্য? একটু জন্য কি? আমার গলা। রমু গলায় হাত রাখে। উজ্জ্বল পরখ করে বুঝতে পারে চামড়া লাল হয়ে গেছে। গলাটা যদি না থাকে? উজ্জ্বলের প্রশ্নে রমু অবাক হয়ে বলে, উজ্জ্বল এসব কি বলছেন? মাথা ঠিক আছে? না, ঠিক নেই। উর্মির ওপর দিয়ে কি যে একটা ঝড় যাচ্ছে এই কথা কাউকে বোঝানো সম্ভব নয়। বাপের বাড়ি থেকে মা বাবা ফোন করে বারবার ধমকা ধামকি করছে। এদিকে রমু পা কেটে বসে আছে। এই বিয়ে নিয়ে বাবা মা কেউ সন্তুষ্ট নয়। একমাত্র ছেলের এমন বিয়ে, তাও কিনা শত্রুপক্ষের সাথে। এই ব্যাপারটা কে মানতে পারবে? উজ্জ্বল রাগারাগি করে বাসা থেকে বেরিয়ে গেছে। তামিম অফিস থেকে বাসায় ফিরে যখন জানলো এই সাংঘাতিক কাণ্ডের কথা, তখন আর ধৈর্য কুলায়নি। মুখে যা এসেছে তাই বলে বকাবকি করেছে উজ্জ্বলকে। উজ্জ্বল প্রথম পর্যায়ে সব হজম করলেও পরবর্তীতে আজ হজম করার ধৈর্য রইল না। নিজ কক্ষে ফিরে সবাটে দরজা বন্ধ করে রমুকে বলে, তোর ভাইয়ের সাথে কি পরামর্শ চলছে? আমাকে মারবি নাকি আমার পরিবারকে মারবি? তার মানে ভাই বোন মিলে এসব নাটক করলি? এইসব পালিয়ে এসে বিয়ের কথা তোলা হঠাৎ করে আমার সাথে ভালোবাসার হাসির খেলায় সত্য নাটক ছিল? রমু চমকে গিয়ে ঢোক গিল। তার মানে উজ্জ্বল কিছু আজ করেছে। উজ্জ্বলকে কিছু জেনে ফেললো। কি হলো, মুখে কেন কোনো কথা নেই? এই কয়েকদিনের আপনার কি মনে হয়েছে আমি নাটক করছি? করতেও তো পারিস। এই চিনলেন আমাকে? তুই রাশেদের বোন। সবচেয়ে বড় কথা, কার্পেটের মেয়ে আমি জানি তো। তোর মা স্টার জলসা জি বাংলার কুটনি মহিলাদের চেয়েও তো বেশি ভয়ানক। এই মহিলার মেয়ে হয়ে ঝামেলা যে পাকাবি না, এটার তো কোনো গ্যারান্টি নেই। তোর ভাইয়ের সাথে যে তোর ফোনে কথা হয়, কি ভাবলি আমি কোনোদিন জানবো না? রমু রেগে গেল। পাল্টা ধমকে উজ্জ্বলকে বলে, আপনি তো সব জানেন। আমার মা খারাপ কুটনি, আমার ভাই শয়তান। তাহলে এতদিন আমার পেছনে ঘুরলেন কেন? আমাকে ধমক দিবি না। 100 বার দেব। সত্য মিথ্যা আপনাকে এখন আর বলে লাভ নেই। আপনার তেরা মাথায় যেটা ঢুকেছে সেটাই আপনার কাছে সত্যি মনে হবে। তাই আমি আর কোনো মতামত দিতে পারবো না, দিতে বাধ্য নই। তুই বাড়াবাড়ি করছিস রোমো। আমার মাথা হাই ভোল্টেজ গরম আছে, লোড নিতে পারছে না। তোকে সাবধান করলাম, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। কি ঘটবে? বউ হিসাবে অস্বীকার করবেন? তুই বেশি বকছিস রোমো। আপনি কম করছেন। বিয়ের স্বাদ মিটে গেছে, এখন কি আবার ডিভোর্স দেবার কথা ভাবছেন? ডিভোর্স শব্দটা উজ্জ্বলের রাগ আরো বাড়িয়ে দেয়। ছেলেটা রাগের দরুনে রমুর গলা চেপে ধরে উজ্জ্বল। রমুও কম যায় না, পাল্টা উজ্জ্বলের গলা চেপে ধরে। স্বামী স্ত্রীর সম্পর্কে একজন আগুন হলে অন্যজন পানি হতে হয়, অথচ রমু উজ্জ্বল কেউই পানি নয়। দুজনেই ধাউ ধাউ করে জ্বলতে থাকা আগুন।
উজ্জ্বল রমুর গলা ছেড়ে দিতে রমু ও উজ্জ্বলের গলা ছেড়ে দেয়। ঝামেলা বোধহয় এখানে শেষ হলেও পারত, কিন্তু তা বুঝি হওয়ার নয়। রমুর গলা ছাড়ার সঙ্গে সঙ্গে উজ্জ্বলের খোলা শার্ট সরিয়ে বুকের মধ্যে কামড় বসায়। এক কামড়ে সারা শরীর ব্যথায় টনটন করে বিবশ হয়ে যায়। রমু এতটাই জোরে কামড় দিল যে একদলা মাংসের অল্পের জন্য মেয়েটার মুখে চলে আসেনি। উজ্জ্বল রমুকে ধাক্কা দিয়ে সরিয়ে বুকে চেপে ধরে। এহেন কাণ্ডে ছেলেটার রাগ যে কোথায় যেন উড়ে গিয়ে তার অবাকের পাল্লা ভারী হয়। মনে প্রশ্ন আসে, রমু তো আস্ত একটা জল্লাদ মহিলা। উজ্জ্বল এক মুহূর্ত দাঁড়ায় না, দাঁতের তলায় দাঁত পিষে বুকের হাত চেপে বেরিয়ে যায় রুম থেকে। রমু তখন ক্ষুধার্ত হায়নার ন্যায় ফুসফাস করছিল। আপনাকে কে কামড়ালো? এতটা ভয়াবহ কামড়? এই, আপনি কোনো ভয়ঙ্কর সাইকো কিলারের হাতে পড়েননি তো? বেশি কথা না বলে তাড়াতাড়ি হাতের কথা শেষ কর। ইস, অল্পের জন্য মাংস উঠে আসেনি, পুরো দাঁতটাই দেবে গেছিল। কতখানি রক্ত গেল! রাক্ষসের পাল্লায় পড়লেন নাকি? কটমট দৃষ্টিতে নার্সের দিকে তাকিয়ে সরে গেল উজ্জ্বল। একটা বয়স্ক মহিলা নার্সের সামনে খালি গায়ে বসে থাকতে তার ভীষণ অস্বস্তি হচ্ছে। তার মাঝে রমুকে নিয়ে যাচ্ছে, তাই কথা বলে যাচ্ছে। এসব আর তার সহ্য হচ্ছে না। উজ্জ্বল এমার্জেন্সিতে থাকা একজন ডিউটি ডাক্তারের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে, আপনার নার্সকে বলুন থামতে। ক্ষতস্থান আপনার ব্যান্ডেজ করার কথা ছিল, আর আপনি প্রেমের আলাপ করছেন ফোনে। নেব না এই হসপিটালের সেবা। আমি চলে যাব এবং আপনাদের নামে অভিযোগ জানিয়ে যাব। উজ্জ্বল যেতে নিলে ডিউটি ডাক্তার দ্রুত তাকে ডেকে ওঠে। আর যাবেন না, আমার কাজ শেষ, আপনি বসুন। উজ্জ্বল বসল। বুকের ব্যথায় তার শ্বাস আটকে আসছে। দু চোখ প্রতিবার ঝাপসা হয়ে যাচ্ছে। কান্না লুকানোর এমন বাহানা এর আগে করা হয়নি তার। তাই তো এই বেলায় ভীষণ অপটু। নার্স এবং ডাক্তার উভয় বুঝতে পারলেও উজ্জ্বল কাঁদতে চাইছে। তাই তারা একে অপরকে ইশারায় চুপ রইল। হসপিটালের কাজ শেষ করে উজ্জ্বল নিজের জন্য শার্ট কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। রক্তাক্ত শার্ট নিয়ে বাসায় ফিরলে 101টা প্রশ্নের জবাবদিহি করতে হবে। রমুকেও অপমানিত হতে হবে। এইসব ভেবে নতুন শার্ট গায়ে জড়ালো ছেলেটা। স্পিডে বাইক চালাতে চালাতে অনেকক্ষণ কাঁদল সে। কেন কাঁদল নিজেও জানে না। মনের ভেতরের রাগ জমেছে, অনেক প্রশ্ন খেলা করছে। এইভাবে রেগে যাওয়া ঠিক হয়নি। তাকে ঠান্ডা মাথায় সবটা সামলাতে হতো। অথচ সে বেফাস রাগ দেখিয়ে জল ঘোলা করলো। কথায় কথায় রমুকে আঘাত করাও কি ঠিক ছিল? এমন কন্ট্রোললেস হলে ভবিষ্যৎ অন্ধকার। তবে উজ্জ্বল রমুর এমন রণচণ্ডী রূপ আশা করেনি। রমু যে এতটা জেদি সে আগে ভাবেনি। রাগ থাকবে স্বাভাবিক, তাই বলে এতটা কই? এই মেয়েটাকে বাইরে থেকে তো এমন বোঝা যায় না। উজ্জ্বল রাত 11টায় বাড়ি ফিরল। তামিম দরজা খুলে দিয়ে নিজের রুমে চলে গেল। উজ্জ্বল দরজা বন্ধ করে চলে গেল নিজের কক্ষে। উর্মি রমুর পাশে শুয়ে দুজনেই ঘুমিয়ে আছে। এই পর্যায়ে উর্মির প্রতি পাল্টা জেদ জন্মালো তার। নিশ্চয়ই ইচ্ছে করে এমনটা করেছে, উজ্জ্বল যেন রুমে না আসতে পারে। উজ্জ্বল কটকটিয়ে অন্য রুমে চলে গেল। তামিম পর্দার আড়ালে সবটা দেখলো। চুপচাপ উর্মির কাছে গিয়ে ডেকে আনো তাকে। যা হয়েছে হয়েছে, এখন তাদের স্বামী স্ত্রীর মাঝে না ঢোকাই ভালো। উর্মি ভেবেছিল উজ্জ্বলকে আজকে আর রমুর সাথে থাকতে দেবে না। এটাই উজ্জ্বলের শাস্তি। কিন্তু তামিমের আদেশে সে আর নিজের পরিকল্পনা সফল করতে পারল না। রান্নাঘর থেকে ঝনঝন আওয়াজ পেতে উজ্জ্বল বুঝতে পারে উর্মি নিশ্চয়ই উঠে গেছে। ছেলেটা দেরি করেনি, দ্রুত চলে গেল নিজের কক্ষে এবং দ্রুত হাতে দরজা বন্ধ করে নিশ্চিত হলো রমু ঘুমিয়ে আছে। রমুর পাশে চুপটি করে শুয়ে পড়ল সে। রাত বাড়লো, অনেকটা সময় পেরিয়ে গেল। রমু চোখ খুলে পাশে তাকাতেই উজ্জ্বলকে দেখতে পেয়ে ঢোক গিলল। তখনকার কামড়ের কথা মনে পড়তেই অনুশোচনায় ভরে গেল মন। উজ্জ্বলের বুক থেকে ধীরে ধীরে জামাটা সরাতেই বড় ব্যান্ডেজ দেখে আঁতকে উঠে সে। বন্ধ চোখের পাতাটা ফটাফট খুলে ফেললো উজ্জ্বল। হঠাৎ দুজনের চোখাচোখি হতেই ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল রমু। কুত্তিব। উজ্জ্বলের ধমকে কেঁপে উঠল রমু। দ্রুত পায়ে বিছানা ছেড়ে নামতে গিয়ে পায়ের তালু যখন মেঝেতে লাগে, ব্যথায় টন টন করতে ছিটকে পড়ে সে। উজ্জ্বল এসে দ্রুত রমুকে কোলে নিয়ে বিছানায় বসালো। কোথায় যাবে? জাহান্নামে। যে নারী স্বামীকে কামড়াকামড়ি করে সে নারী এমনিতেও জাহান্নামে যাবে। ও আচ্ছা, যে স্বামী রোম্যান্সের নামে কামড়াকামড়ি করে সে বুঝি খুব সওয়াব কামিয়ে ফেলবে? ওটা কামড়াকামড়ি নয়, লাভ বাইট মূর্খ। রমু প্রত্যুত্তর করে না, সটাই শুয়ে পড়ে বিছানায়। উজ্জ্বল নিজেও শুয়ে পড়ে। দুজনের মাঝে ছেয়ে যায় নীরবতা। আগ বাড়িয়ে কেউ কারোর সাথে কথা বলে না। এভাবেই কেটে যায় আরো 2 দিন।
দুই রাত। উজ্জ্বল আর রমুর মাঝে বেড়েছে দূরত্ব। উজ্জ্বল আগ বাড়িয়ে কথা বলতে চাইলেও রমু বলেনি। তীব্র জেদটাকে আঁকড়ে ধরে নীরবতাকে আপন করেছে। শুনশান নীরবতা। আরেকটি রাত এসেছে, যে রাতে উজ্জ্বল এবং রমু দুজনেই দুই কোণায়। হঠাৎ উজ্জ্বলের ফ্যাচ ফ্যাচ নাকের শব্দে রমু উঠে বসে এবং মাথা তুলে তাকাতেই দেখতে পায় উজ্জ্বল কাঁদছে। উজ্জ্বলের মতো শক্তপোক্ত দেমাগী ছেলে কাঁদছে, ব্যাপারটা যেন বেশ আশ্চর্যের বিষয়। উজ্জ্বল, আপনি কাঁদছেন? কই? রমু হাত বাড়িয়ে উজ্জ্বলের গাল ছুঁয়ে দেয়। ভেজা গাল দেখে সহজে বুঝতে পারে যে উজ্জ্বল কাঁদছে। একেই আপনি কাঁদছেন অথচ বলছেন কাঁদছেন না, কি হয়েছে দেখি? রমু উজ্জ্বলকে টেনে ঘোরায়। উজ্জ্বল যে দেখে বালিশে মুখ ঢেকে শুয়ে পড়ে। রমুও কম যায় না, বালিশ টেনে সরিয়ে ফেলে। উজ্জ্বল কান্না আটকাতে না পেরে রমুর কোলে মাথা রাখে। তারপর শুরু হয় তার কান্নার জোয়ার। যতটা সময় যায় উজ্জ্বলের কান্না ততই বাড়ে। বাচ্চাদের মতো হেঁচকি দিতে দিতে নাকের পানি চোখের পানি এক হয়ে যায়। আপনি কাঁদছেন কেন? জানি না। মানে কি? এই কান্না থামান। থামাতে পারছি না। আমি কান্না থামাতে পারছি না রে বউ। আরো জোরে কাঁদলে শান্তি লাগতো। আরে কি হয়েছে? এই শুনেন, এভাবে কাঁদে না, আপনি বড় হয়েছেন। কান্না কন্ট্রোলে আসছে না, আমি সব গুলিয়ে ফেলছি। উজ্জ্বল এভাবেই কাঁদতে থাকে অনেকক্ষণ। রমু বুঝিয়েও উজ্জ্বলকে শান্ত করতে পারলো না। কালক্রমে রমু বুঝতে পারলো উজ্জ্বলের কোনো দিক দিয়েই কন্ট্রোল নেই। না রাগে, না জেদে, না রোমান্সে, না হাসিতে, না কান্নায়। রাত শেষ হওয়ার পথে উজ্জ্বলের কান্না আরো থেমে এলো। ছেলেটা বাথরুম থেকে হাত মুখ ধুয়ে বসলো বিছানায়। রমু প্রশ্নবিদ্ধ চাহনি সে এড়িয়ে বলে, তোর চুমু খেতে ইচ্ছে করছে, কিন্তু আমি রিস্ক নেব না। তুই কুত্তি কখন যেন চুমু দেওয়ার ওসিলাই আমার ঠোঁট কামড়িয়ে পালিয়ে যাবে। অবশ্য তোকে এসব কামড়া কামড়ি ট্রেনিং আমি দিয়েছিলাম, এখন তার সাইড ইফেক্ট ভোগ করছে। ভেজা চুল ঝাড়তে ঝাড়তে গানের সুর তুলল রমু। আকাশটা আজ ঝকঝক করছে, সাদা নীল মিশে একই একাকার সৌন্দর্য। উজ্জ্বল ঘুমু ঘুমু চোখে তাকিয়ে আছে রমুর পানে। মেয়েটার স্বেচ্ছায় উজ্জ্বলের সামনে নিজেকে উন্মুক্ত করেছে। সত্য ফোঁটা গোলাপের ন্যায় স্নিগ্ধ আর আকর্ষণীয় লাগছে তাকে। উজ্জ্বল রমুর পানে বালিশের কোনা কামড়ে কিছুটা আমতা আমতা করে বলে, এই চুমু বউ। কে যেন বলেছিল কুত্তি বউ? ভুল কিছু বলেছিলাম? একদমই না। তাহলে? রমু চুপচাপ রইল। উজ্জ্বলকে ইদানিং পাত্তা কম দিচ্ছে মেয়েটা। এই বউ, তোকে একটু ছুঁই, একটু আদর করব। এক কামড়ে এত ভদ্র হয়ে গেলেন, অনুমতিও নিচ্ছেন। এখন যদি অনুমতি না দেই তাহলে কি গত রাতের মতো কান্না করবেন? খবরদার আমার কান্না নিয়ে মজা নেবে না। তুই জানিস না আমি আবেগ অনুভূতি কন্ট্রোল করতে পারি না। তবে আমার মাথায় একটা প্রশ্ন এখনো ঘুরছে, তুই কি সত্যিই রাশিদের কথায় আমার সাথে এমনটা করছিস? উজ্জ্বলের কথা শুনতে রমুর মাথা গরম হয়ে গেল। মেয়েটা দাঁত কিরমিরিয়ে বলে, আবার সন্দেহ? উজ্জ্বল আবার সন্দেহ করছেন? রাশিদের কথায় আমি স্পষ্ট বুঝেছি তোদের মধ্যে কোনো সাংঘাতিক পরিকল্পনা চলছে। সাবধান করছি রমু, আমাকে ঠকানোর চিন্তা যদি তুই মাথায় কখনো আসে তাহলে এসব ঝেড়ে ফেলবি। আমার মনে বিষ থাকলে যা করার আগেই করে দিতাম। ভেবেছিলাম সত্যিটা বলবো, কিন্তু তার আগেই আপনি জল ঘোলা করলেন, আমাকে সন্দেহ করছেন, এমন ভাব করলেন আমি যেন থাক থেমে যাই। যেদিন আমার মন চাইবে সেদিন সত্যটা বলবো। এই যে গলা তুলে কথা বলছিস, সত্যটা এড়িয়ে যাচ্ছিস, তোর কি ধারণা উজ্জ্বল এতটাই সোজা? উজ্জ্বল কি এসবের জন্য কঠোর হবে না? তবে তুই ভুল। ততদিনই তোকে আমি মাথায় তুলে রাখবো, তোর সুখ ততদিনই। যেদিন তোর কৃতকর্মগুলো আমি জেনে তোকে মাথায় থেকে আছাড় দিয়ে ফেলে দেব, সেদিন বুঝবি এই উজ্জ্বল কি। রমু ঠোঁট বাঁকিয়ে হাসলো। কিছুটা এগিয়ে এসে তর্জনীর আঙুল দিয়ে ছুঁয়ে দিল উজ্জ্বলের গাল। কিছুটা নাটকীয় ভঙ্গিমায় বলে, এই যে প্রতিবার রোম্যান্সের উচেলাই আমায় কোল থেকে বিছানায় ছুঁড়ে ফেলেন, এটা কি আছাড় নয়? তবুও এখন আবার থ্রেট দিচ্ছেন আছাড় দেবেন। আপনার তো সাহস কম নয়। আমার সিরিয়াস কথায় তুই এসব বলে মুড পাল্টাচ্ছিস কেন? রমু সরে দাঁড়ায়। এই যে উজ্জ্বল গলে যাচ্ছে, এই রূপটা দেখতে তার ভীষণ ভালো লাগে। উজ্জ্বল উঠে দাঁড়ায়, তার এলোমেলো চুলগুলোতে হাত বুলিয়ে দেয়। চুমু বউ, একটা প্রশ্ন করব? হুম। তুই আমাকে সত্যি ভালোবাসিস তো? ভালোবাসা কারে কয়? জানি না। আমিও জানি না। তুই এমন কেন? কেমন? আমাকে বড্ড জ্বালাচ্ছিস।
রমু প্রত্যুত্তর করে না। উজ্জ্বলের অনাবৃত দেহে তাকিয়ে থাকে, বুকে হাত রাখে। কামড়ের অংশটায় দাগ পড়ে আছে। রমু সেই দাগে ঠোঁট ছোঁয়ালো। উজ্জ্বল সেই সুযোগটা কাজে লাগায়। রমুর কোমরে হাত ঠেকিয়ে বুকের সাথে মেশায়। শ্বশুর বাড়ি যাবি? কেন যাব না? মানসিকভাবে প্রস্তুত, একটা ঝড়ের কবলে পড়বি কিন্তু। আপনি আছেন তো। আমি ততক্ষণ পারবো, ততক্ষণ তুই আমার সহযোদ্ধা থাকবি। আমার এত যুদ্ধে যদি তুই না থাকিস, তবে আমার পরাজয় নিশ্চিত। রমু কথা বাড়ায় না। উজ্জ্বলের মুখে মাথা রেখে গুটিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। সকালের নাস্তায় তামিমের দেখানি, ছেলেটা অফিসে চলে গেছে। উর্মি রমুর অপেক্ষায় ছিল এতক্ষণ। সবাইকে খাবার বেড়ে সেও বসলো। উজ্জ্বল আজ রমুর পাশে নাস্তা খেতে বসেছে। ব্যাপারটা দেখে উর্মি বলে, তোমাদের বনিবনা হয়েছে? গ্রেট। উজ্জ্বল বিরস মুখে বলল, আমার বউটাকে তুমি চালাক বানাচ্ছ আপা। আমার দুলাভাইকে যেমন তুমি নাকে দড়ি দিয়ে ঘোরাও, সেও এমনটাই হচ্ছে। তোরা বেটা জাত খুব ভালো, চুপচাপ খা। আরেকটা কথা শোন, আম্মা ফোন করেছে, চাচি নাকি মামলার ধমকি দিচ্ছে। তো মামলা টামলা করলে আবার কি? আমি যাচ্ছি কাল এলাকায়। কাল একা যাব না, বউ নিয়ে যাব। সর্বনাশ, এলাকায় তবে আগুন জ্বলবে। ব্যবস্থা করে যাব। এই জন্য তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। হাতের কাজ শেষ করতে হবে। খেয়ে দিয়ে আমি বের হব। সে কি, আমি তো ভাবলাম শপিং করতে যাব। বিয়ের পর রুমুকে কিছু দেওয়া হয়নি, তোর ভাইয়া বলল তোদের নিয়ে যেতে। শপিং মানে ঘরের বাইরে যেতে হবে? না না, রোমুকে বের করবে না, রিস্ক আছে। কিসের রিস্ক? ওর ভাই এখানে আসবে কোথা থেকে? আসতেও পারে। রাশেদকে চেনো না, সে বড্ড শেয়ানা লোক, বুঝলে? তুইও চল আমাদের সাথে। আমি যেতে পারবো না, কাজ আছে। ঠিক আছে, তাহলে আমরা একাই যাই। না না, একা যাবে না। রাশেদের সাথে যদি দেখা হয়ে যায় তখন কি করবে? ভালোর জন্য বলছি, বের হইও না। কিছু হবে না, তুই ফাও চিন্তা করিস না তো। উজ্জ্বল অনেকবার বারণ করলো, কিন্তু উর্মি কথা শুনলো না। উজ্জ্বল নিজের কাজে বেরিয়ে গেল। অপরদিকে রমু এবং উর্মি দুজনেই বেরিয়ে গেল শপিং এর উদ্দেশ্যে। রমুর জন্য কিছু গোল্ডের জুয়েলারি কিনে শাড়ি কেনার উদ্দেশ্যে আরেকটি দোকানে যায়। দুজনের কেনাকাটায় এতটাই মগ্ন ছিল যে রাশেদের ভয় সতর্ক থাকার কথা ভুলেও গেল। দ্বিপ্রহরের রাস্তার একপাশে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে উর্মি। মেয়েটা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। উজ্জ্বল দ্রুত বাইক রেখে উর্মির কাছে আসলো। কি আপা, রুমু কোথায়? আমরা রাস্তা পার করব বলে সামনে এগিয়ে যাচ্ছিলাম, রুমু আমার পেছনেই ছিল, হঠাৎ মেয়েটা গায়েব। আধা ঘন্টা যাবৎ খুঁজে যাচ্ছি, আমি ওকে পাচ্ছি না। উজ্জ্বল। উজ্জ্বলের বুকটা কেঁপে উঠলো, ভয়ে শরীরটাও তার কাঁপছে। আশেপাশে তাকিয়ে দেখলো কোনো সিসিটিভি ক্যামেরা আছে কিনা, কিন্তু নেই। তুমি ফোন দিয়েছিলে? হ্যাঁ, কিন্তু রুমুর ফোন বন্ধ। আমি বলেছিলাম বের হইও না, সব কাজে বাড়াবাড়ি। আমি বুঝতে পারছি না রুমুকে কোথায় পাবি। জানি না, মাথা কাজ করছে না, কি করব আমি? রমুকে খোঁজার উদ্দেশ্যে সারাটা দিন কেটে গেল। সন্ধ্যার সময় উজ্জ্বল পুনরায় দিবুকে ফোন করলো। রাশেদের বাড়ির আশেপাশে উজ্জ্বল আগে থেকেই লোক রেখেছিল, অথচ আশ্চর্যের বিষয় কেউ রমুকে দেখেনি। এমনকি কাজের মহিলা রহিমাও জানায় রমুদের বাড়ির পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক, আগের মতো। তাহলে রমু কোথায় গেল? চায়ের কাপে চুমুক বসিয়ে এপাশ ওপাশ চোখের পলক ঘুরালো রমু। হাতে থাকা টোস্ট বিস্কুটে কামড় বসিয়ে আরেকবার চায়ে চুমুক দিল। সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে। সোডিয়ামের আলোয় আলোকিত দোকানটা। টং দোকানে টানা 3 ঘন্টা যাবৎ বসে আছে সে। দোকানিও বেশ ভালো। রমুর বিপদ শুনে আস্থা দিয়ে বসতে বলেছে। মেয়েটা বসলো। উজ্জ্বলের নাম্বার সহ অন্য কারোর নাম্বার তার মুখস্থ নেই। বাবার নাম্বার মুখস্থ পারলেও এখন বাবাকে ফোন দেওয়া যাবে না। বুদ্ধি করে দোকানের ফেসবুক আইডি থেকে উজ্জ্বলের আইডিতে মেসেজ পাঠালো। মেসেঞ্জারে বেশ কয়েকবার ফোন করলো, অথচ উজ্জ্বল অফলাইনে। ছেলেটা নিশ্চয়ই রমুকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। উজ্জ্বলকে লাইনে না পেয়ে উর্মির আইডি খুঁজে মেসেজ করলো, ফোন করলো, অথচ উর্মিও আজ অফলাইনে। এরা নিশ্চয়ই সব চিন্তায় আছে এবং তাকে খুঁজছে। শেষে কোনো উপায় না পেয়ে উজ্জ্বলের বন্ধু সিয়ামকে মেসেজ করলো। ভাগ্যক্রমে সিয়াম তার মেসেজ দেখে উজ্জ্বলের সাথে যোগাযোগ করার সুযোগ করে দেয়। উজ্জ্বল দোকানের সাথে কথা বলে সঠিক ঠিকানা নেয় এবং জানায় উজ্জ্বল আসছে। অনেকটা সময় পেরিয়ে গেল, অথচ উজ্জ্বলের আসার নামটুকু নেই। চায়ের কাপে শেষ চুমুকটুকু দিয়ে কাপটা যথাস্থানে রাখলো রুমু। আর কিছু খাইবা মা? একগাল হাসলেন দোকানি। রমু তার হাসির বিপরীতে মাথা নাড়িয়ে না জানালো। বাইকের শব্দে মাথা ঘুরালো রমু। ওই তো উজ্জ্বল এসেছে। ছেলেটা চটজলদি বাইক দাঁড় করিয়ে রমুর কাছে আসছে।
এখানে কি করছিস? বলবো, আগে বাড়ি নিয়ে চলো। উজ্জ্বল কথা বাড়ায় না, দোকানিকে ধন্যবাদ জানিয়ে রুমুকে নিয়ে নিজ গন্তব্যে ছুটতে থাকে। উজ্জ্বলের গা ঘেঁষে বসেছে রুমু। ছেলেটার গায়ের ঘামের গন্ধ তার নাকে লাগছে। উজ্জ্বল, গোসল করে নিন। মতো করার সময় দিছে, তুই আবার আসবি গোসলের খবর নিতে? যা দুষ্ট। উজ্জ্বল জানেন, পায়ে ভীষণ ব্যথা পেয়েছি, ব্যথা করছে। দেখা পেলি কি করে? আজ তো সেই দৌড় দিয়েছিলাম। সত্যি করে বলতো রুমু, তুই এখানে এলে কি করে? আমি আর উর্মি আপার রাস্তায় পার হব, উর্মি আপার রাস্তার মাঝামাঝিতে আমিও পেছন পেছন আসছিলাম। এমন সময় দেখলাম আমার পাশেই রাশেদ ভাইয়ের বন্ধু কিরণ রিক্সায়। আমার মুখে মাস্ক ছিল, তবুও উনি আমাকে বোধহয় চিনে ফেলেছে। আমার দিকে অবাক হয়ে তাকাতেই আমি ভীষণ ঘাবড়ে যাই। ডানে বামে না তাকিয়ে রাস্তা পার হয়ে যাই, উল্টো দিকে হাঁটতে থাকি। কিরণ ভাই আমাকে রুমু বলে ডেকে ওঠে, ব্যাস তারপর দিলাম সেই এক ভোঁ দৌড়। উনিও আমার পেছন পেছন আসেন। তারপর দিশা হারিয়ে ফেললাম। জানেন অনেক খুঁজেছি কোন রাস্তা দিয়ে এলাম কিংবা বাড়ির রাস্তা কোনটা আমি মেলাতেই পারিনি। গোলক ধাঁধার মতো ঘুরতে ঘুরতে দোকানি আঙ্কেলের কাছে সাহায্য চাই। আর আমি তোর ভাইকে সন্দেহের তালিকা রেখে দুনিয়ার সব গালি একদিনে দিয়ে দিলাম। বিশ্বাস করো কলিজা, হাতে চলে এসেছিল। ও, এত ভয় পাচ্ছিলেন? সকালেই তো কে জানি বললো আমাকে সন্দেহ করে। তোর কর্মকাণ্ডে সন্দেহ না করে থাকা যায়? রাশেদের সাথে তোর যোগাযোগ হচ্ছে এটা আমি মানতে পারছি না। যোগাযোগ হতেই পারে, কিন্তু আমার কাছে আড়াল করছিস কেন? আড়াল তো করছি না। সত্যটা বললে ক্ষতি কি? আমি সবটা আপনাকে বলতে চাই, কিন্তু মুড খারাপ করে দিয়েছেন। যেদিন মনে হবে বলা যায় সেদিন বলবো। উজ্জ্বল কথা বলে না, ক্লান্ত শরীরে ভর পড়েছে ঘুম। তার মাঝে রুমু যেভাবে পিঠে লেপ্টে আছে, শরীরটা তাকে অন্য বার্তা দিচ্ছে। বাসায় ফিরে সবার বকুনি খেয়ে রুমু খেয়ে দিয়ে কড়া একটা ঘুম দিয়েছে। উজ্জ্বল তার কাজ শেষ করে বাসায় ফিরল রাত 12টায়। রুমু তখন গভীর ঘুমে। মেয়েটাকে বিরক্ত না করে উজ্জ্বল দ্রুত গোসল শেষ করলো। আগামীকাল ভাগ্যে যে কি আছে ভাবতেই তার কলিজা কাঁপছে। কাল রুমুকে নিয়ে বাড়ি যাবে। যে ছেলের নিজের ভরণ পোষণের খরচ নিজে চালানোর মুরদ নেই, সেই ছেলে কিনা আরেকটা মেয়েকে বিয়ে করেছে, আরেকটা মেয়ের দায়িত্ব নিয়েছে। এই সমাজ এসব মানবে না। এতে অবশ্য উজ্জ্বলের কিছু যায় আসে না। ভেজা তোয়ালে বারান্দায় রেখে রুমে ফিরল উজ্জ্বল। এলোমেলো ভঙ্গিমায় রুমু ঘুমিয়ে আছে। মেয়েটার মাথা এক দেশে আর পা আর এক দেশে। টি শার্টের কোনা তুলে পেটের এক পাশ সাদৃশ্যমান। উজ্জ্বল শটান শুয়ে পড়ল, রুমুকে আঁকড়ে ধরে ফিসফিসিয়ে বলে, রুমু, এই রুমু, ওঠ, আমি গোসল করেছি। আরে করেছে, ওঠো না। কি হু হু করছিস? ওঠ না। উজ্জ্বলের ডাকাডাকিতে রুমুর চোখ মেলে তাকায়। উজ্জ্বল তার ভেজা শরীর নিয়ে তার সাথে কেমন চিপকে আছে। ঘুমু ঘুমু চোখে রুমুর মাঝে বিরক্তির হানা দেয়। উফ, উজ্জ্বল ভাই বিরক্ত করবে না তো, সরুন। আরে কে ভাই? আমি তোর স্বামী, হাজবেন্ড। এই চুমু বউ, ওঠ না। কত রাত কেটে গেল ঘুমোতে। উফ, ঘুমাতে দিন। অসময়ে জ্বালানো আপনার সবচেয়ে বড় বাজে স্বভাব। উজ্জ্বল বাধা মানে না, রুমুকে ঠেলে আরো কাছে নিয়ে আসে। ঘুমন্ত মুখখানি কুচকে উজ্জ্বলকে বকতে থাকে, অথচ উজ্জ্বল কি বাধা মানে? অনেকদিন পর বউটাকে কাছে পেয়েছে, তার ধৈর্য শক্তি ধীরে ধীরে কর্পূরের ন্যায় উড়ে যাচ্ছে। উজ্জ্বলের এলো পাথারি চুমুতে রুমুর আর ঘুম হলো না। পিটপিট চাহনিতে উজ্জ্বলকে বলে, আমার ঘুমটা। চুপ, বিরক্ত করে না চুমু বউ। উজ্জ্বলের বাড়াবাড়িতে রুমুর ঘুম উড়ে যায়। মেয়েটা কাঁদো কাঁদো সুরে বলে, এই জন্যই এতদিন ইচ্ছে করে ঝগড়া করে দূরে দূরে ছিলাম, কারণ আপনি আমাকে ঘুমাতে দেন না। এতদিন অন্তত শান্তির ঘুম দিয়েছিলাম, আজ আবার। উজ্জ্বল মুখ তুলে তাকালো। তার কানে যেন অবিশ্বাস্য কোনো বাক্য প্রবেশ করেছে। রুমুকে ছেড়ে উঠে বসলো সে। তার মানে আমাকে বোকা বানালি? আমি কি করব? আপনি জানেন না আমি ঘুম পাগল। তুই জানিস না আমি তোর জন্য পাগল। উজ্জ্বল, আজ থেকে তোর ঘুম হারাম করার দায়িত্ব আমার। গত কয়েকদিনে তোর চালাকি সুদে আসলে ফেরত নেব। রুমু চোখ ছোট ছোট করে তাকায়। উজ্জ্বলের বক্ষে নিজেকে অনুভব করতে চুপসে যায়। কাল যাবে তোর শ্বশুর বাড়ি, দ্বিতীয় বাসরের ব্যবস্থা করবো চুমু বউ। আমার ভাই আপনার বাসরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেবে। চুপ, রোমান্টিক মুহূর্তে এসব জঙ্গলের কথা তুলিস কেন? আপনি আমাকে ধমক দিচ্ছেন? থাকবো না আপনার সাথে। রুমু সুযোগ খুঁজে উঠে যেতে চায়, কিন্তু উজ্জ্বল তার চালাকি বুঝতে পেরে দেহের সাহায্যে চেপে ধরে। উজ্জ্বলের বদীয়মান দেহে রুমু পারে না। আমার সাথে থাকবি না?
চালাকি করছিস? উজ্জ্বল হাসে। নিগুড়ো নিস্তব্ধ সময়টাতে উজ্জ্বলের বুকের কামড়ের দাগটাতে রুমুর চোখ লাগে। মেয়েটা সেই দাগে আঙুলের সাহায্যে ছুতে চোখ ভিজে আসে। নিজের জেদের কাছে হেরে কতটা কষ্ট দিল এই মানুষটাকে। বৃদ্ধা আঙুলের সাহায্যে উজ্জ্বল রুমুর চোখ মুছে দেয়। রুমু ভেবেছিল উজ্জ্বল তাকে মায়া দেখাচ্ছে, অথচ কন্ট্রোললেস উজ্জ্বল পাল্টা আক্রমণ দেখিয়ে দাঁতের সাহায্যে পিষে দেয় রুমুর ঘাড় গলা। এসব তো নতুন নয়। দাঁতে দাঁত চেপে উজ্জ্বলের এসব পাগলামো সহ্য করছে মেয়েটা। সময় সকাল 6টা। বিয়ের লাল শাড়ি পরে উজ্জ্বলের বাইক চেপে বসে আছে রুমু। উর্মি তামিল তারা সিএনজি করে আসছে। শাড়ি পরে উজ্জ্বলের বাইকে ওঠা রুমুর এই প্রথম না। গায়ে হলুদের রাতেও পালিয়েছিল উজ্জ্বলের বাইকে বসে। মন মস্তিষ্কের চিন্তাদের ছুটি জানিয়ে উজ্জ্বলের পেট জড়িয়ে বসেছে সে। বাতাসের দাপটে উঠছে তার চুল। নববধূর এতটা হই হুল্লোড় দেখলে নিশ্চয়ই যে কেউ অবাক হবে। লাল চুড়িগুলো মেয়েটার হাতে কি সুন্দর বানিয়েছে। গলার সরু স্বর্ণের চিকন চেইনটা গলাটাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। উজ্জ্বল তার বউয়ের শতরূপে ঢোক গিলে। সাত সকালের শীতল পরিবেশে রুমুর কেমন ঘুম ঘুম পাচ্ছে। সারাটা রাত উজ্জ্বল তাকে ঘুমাতে দেয়নি। এই ছেলেটার এত তেজময় ভাব দেখলে রুমুর ভয় লাগে। আর কারো ভাগ্যে পড়ার ছিল না, তাই তার ভাগ্যেই কেন পড়তে গেল। পেটে আবদ্ধ থাকা রুমুর হাতটা উজ্জ্বলা আঁকড়ে ধরে। হাতের পৃষ্ঠে চুমু খেয়ে বলে, চুমু বউটা চলবে? উজ্জ্বল রাস্তার ধারে বাইক থামায়। একটা টঙের দোকানে 2 কাপ চায়ের কথা বলে এগিয়ে আসলো বাইকের সামনে। রমু তখন হাত তুলে হাই দিচ্ছিল। হাত তোলার দরুনে শাড়ি সরে রমুর পেটটা সাদৃশ্যমান হয়। উজ্জ্বল তখন সুযোগ বুঝে রমুর পেটে চিমটি কেটে বলে, বড্ড অসময় বউ, এখন তোমার হট স্ন্যাশ ছড়ালে বেশ খুশি হব।